ওকে ওকে ঠিক আছে। তাহলে দেখো আজকে আমাদের প্রধান টপিক, ঠিক আছে, আমাদের টপিক আজকে দুইটা, একটা হচ্ছে তড়িৎ চৌম্বক বর্ণালী, একটা হচ্ছে তড়িৎ চৌম্বক বর্ণালী, আর একটা হচ্ছে আমাদের, আচ্ছা, একটা হচ্ছে তড়িৎ চৌম্বক বর্ণালী এবং আরেকটা টপিকের নাম হচ্ছে আমাদের দ্রাব্যতা, ঠিক আছে। দ্রাব্যতা, তারপর একটা আছে প্র্যাকটিক্যালের পার্ট, যেটা হচ্ছে তোমাদের বিভিন্ন লবণ শনাক্তকরণ আছে না, সেইটা হচ্ছে আরেকটা টপিক। তো আমরা প্রথমে হচ্ছে তড়িৎ চৌম্বক বর্ণালী নিয়ে কথা বলি। ওকে, এখান থেকে কি কোশ্চেন আসবে পরীক্ষায় তোমাদের পড়তে হবে। আচ্ছা, এখানে প্রথমে দেখো দেখো ছোটবেলা থেকে পড়তেছো আলোর বেগ, এটা 10 স্টার, এটা অলরেডি মেডিকেল একবার চলে আসছে, যে আলোর বেগ কত, 19 সালে এটা মেডিকেলে আসছে। সো তোমাদের যেটা জিনিস ভুল হবে সেটা হচ্ছে আলোর বেগ এখানে দেওয়া হচ্ছে মিটারে, 3 × 10⁸ মিটার, কিন্তু সারা কিন্তু পরীক্ষা দিয়ে দিবে কি বলতো, সেন্টিমিটার এককে দিয়ে দিবে। সো তোমাদের দুইটা এককই পড়ে ফেলতে হবে, ঠিক আছে। So, দুইটা এককই পড়ে ফেলতে হবে, তোমার হচ্ছে মিটার সেন্টিমিটার দুইটাই পড়ে ফেলতে হবে। দেখো বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্রমাণ করেন সব ধরনের দৃশ্য ও অদৃশ্য আলোর উৎপত্তি বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্রের প্রভাবে হয়। এটা কে প্রমাণ করেন? বিজ্ঞানী ম্যাক্সওয়েল, 1 স্টার, ঠিক আছে। এটা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্রমাণ করেন, এটা হচ্ছে 1 স্টার। ওকে, তারপরে দেখো ছোটবেলা থেকে একটা সমীকরণ পড়ছো, যে এটা হচ্ছে মিউ, হ্যাঁ, এটাকে হচ্ছে ফ্রিকোয়েন্সি বলা হয়। তাহলে মিউ সমান সমান হচ্ছে সি বাই ল্যামডা। তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শেখার আছে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমরা পড়ছো অলরেডি, ই সমান সমান এইচ মিউ, ঠিক আছে। ই সমান সমান আমরা অন্য একটা পেজে লিখি, দেখি তো হয় কিনা। আচ্ছা দেখো, ই সমান সমান, দেখো তোমরা পড়ছো ই বা এইচ, হ্যাঁ, ই সমান সমান হচ্ছে এইচ মিউ, ঠিক আছে, আর এইচ সমান সমান হচ্ছে এইচ, আর মিউ সমান সমান সি বাই ল্যামডা। তার মানে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হয়ে গেছে। দেখো ই এর সাথে আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্য, এটা সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য 10 স্টার। পরীক্ষায় কোশ্চেন আসবে, যদি আমি তরঙ্গ দৈর্ঘ্য বাড়াই তাহলে আমার শক্তি কি হয় বলতো, শক্তি কমবে। সো এটা কিন্তু ব্যতিক্রম। সো এবার পরীক্ষায় কোশ্চেন আসছে কি বলতো, এবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসছে যে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তোমরা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের যে সিকোয়েন্সটা, এটা আমি তোমাদের মুখস্থ করাবো। তো কোনটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এটা হচ্ছে অ্যান্সার টেলিভিশন তরঙ্গ। কিন্তু যদি পরীক্ষায় কোশ্চেন দিত, কারণ এবার যেহেতু দিছে তরঙ্গ দৈর্ঘ্য কোনটা বেশি, এরপর এবার দিবে যে শক্তি কোনটা বেশি, কিন্তু যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তি কি হবে বলতো, তার শক্তি কম হবে। এটা হচ্ছে 10 স্টারের কোশ্চেন, ইউনিভার্সিটিতে বেশি আসে, মেডিকেল আসতে পারে। সো যার শক্তি বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কম, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তি কম, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ ফর ইউনিভার্সিটি এন্ড হচ্ছে মেডিকেল, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমাদের কি কি লাগবে, এসব সংজ্ঞা টঙ্গা লাগবে না, একক একক তরঙ্গ দৈর্ঘ্য একক, এগুলো ছোটবেলায় পড়ছো 9 10-এ। আচ্ছা, এখান থেকে যেটা লাগবে সেটা হচ্ছে সিকোয়েন্সটা। আমি তোমাদের যেটা বললাম এই সিকোয়েন্সটা মুখস্থ করতে হবে। যেমন সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে মহাজাগতিক রশ্মি, তারপর হচ্ছে গামা, তারপরে এক্স রে, তারপর হচ্ছে ইউভি, অতিবেগুনি রশ্মি, ইংলিশ হচ্ছে ইউভি। আর আমাদের দৃশ্যমানটা আছে কোথায় বলতো, মাঝখানে। দৃশ্যমানের থেকে বড় কারা, অবলোহিত বা আয়ার, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে টেলিভিশন তরঙ্গ। তার মানে এখানে পরীক্ষা মেডিকেল আসলে যে সবচেয়ে বেশি কোনটা, সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য কোনটা, অ্যান্সার হচ্ছে রেডিও। আর পরীক্ষা যদি বলতো সবচেয়ে ছোট কোনটা, আমাদের অ্যান্সার হচ্ছে কি বলতো, গামা রশ্মি, কারণ মহাজাগতিক অনেক সময় অপশনে থাকে না। তাহলে সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গামা রশ্মির। তাহলে আমাকে একটু বুদ্ধি করে বলো তো, সবচেয়ে শক্তি বেশি কার হবে, একটু বলো তো আমাকে, অথবা লিখে জানাও, বলো অথবা লিখে জানাও, সবচেয়ে শক্তি বেশি হবে কার বলো তো, বলো তো কেউ। মহাজাগতিক রশ্মি শক্তি। ভেরি গুড, হ্যাঁ, মহাজাগতিক রশ্মি। এখন অপশনে যদি মহাজাগতিক রশ্মি না থাকে সেক্ষেত্রে আমাদের আনসার হবে গামা রশ্মি। কারণ গামা আমরা রশ্মি। একটু আগে পড়লাম কি বলতো, আমরা একটু আগে পড়লাম যাদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি তাদের শক্তি কম, যাদের তরঙ্গ দৈর্ঘ্য কম তাদের শক্তি বেশি। এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে, যেহেতু ওই টাইপের একটা কোশ্চেন অলরেডি মেডিকেলে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের এই মানগুলো বুঝছো, এই মানগুলো যদি আসে না মেডিকেলে, তাও তোমাদের একটু পড়ে ফেলতে হবে। দেখো অনেক সহজ, একটার উপর আরেকটা, শুধুমাত্র এই মানগুলো পড়বা। দেখা যাচ্ছে এক এক জায়গায় এক এক মান আছে, সো তোমরা যে কোনো একটা মুখস্থ করবা, সবগুলো মুখস্থ করতে তো পসিবল না। তো তোমরা এই মানটা একটু মুখস্থ করবে, আর বাকিগুলো দরকার নাই। কারণ এমনি মেডিকেলে মার্ক সাল এগুলো আসে না। সাল মনে করো যে একটা আসে 10 বছরে, মান এরকম আসে 1 বছরে একটা করে আসে এরকম, ঠিক আছে। তাও মান হচ্ছে কেমিস্ট্রির মানগুলো দেয় না, যেগুলো এক এক বইতে এক এক রকম, ঠিক আছে। এটা হচ্ছে এরকম, তারপর একটা করে বাড়ছে বুঝছো। এখানে পারলে এই মানটা একটু মুখস্থ করবে, ইম্পর্টেন্ট। কারণ আমাদের দৃশ্যমান অঞ্চল আমরা যেটা দেখতেছি 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার, এই মানটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এবং এর আগেরটা এবং এর পরেরটা পারলেও পড়ে ফেলো। 780 পর হচ্ছে 1 মিলিমিটার পর্যন্ত হচ্ছে অবলোহিত রশ্মি। দেখো ইউভি রশ্মি কিন্তু আগে, এটা মনে রাখার টেকনিক কি জানো, এটা সারা প্রচুর দেয় যে কোনটা আগে আর কোনটা পরে। ইউভি বলতো, ইউ মানে কি বলতো আগে, ইউ আগে, ইউ মানে কি বলতো আগে, তাহলে ইউটা হচ্ছে আগে, ইউভি রশ্মি আগে থাকবে মানে দৃশ্যমানের আগে। আর আমাদের আয়ার হচ্ছে তাহলে পরে, আয়ার হচ্ছে কি পরে, ঠিক আছে। ইউভি হচ্ছে ইউ আগে, এরকম, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তারপর একটা জিনিস দেখো, আমাদের যে দৃশ্যমান এগুলো কিন্তু আমরা ছোটবেলায় পড়ছিলাম, বেনিয়া সহ কলা। প্রথম হচ্ছে কি বেগুনি, তারপর নীল,
তারপরে আসমানি, তারপরে সবুজ, হলুদ, কমলা, লাল। এর মধ্যে দেখো সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার বলতো? লালের। তাহলে বলো তো শক্তি কম কার? শক্তি কম হচ্ছে লালের। শক্তি কম কার বলতো? শক্তি কম লালের। আর শক্তি বেশি কার বলতো? লালের। শক্তি বেশি হচ্ছে বেগুনির। ঠিক আছে, তাহলে আমরা বেগুনি। কিন্তু এভাবে পড়তে পারি যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের এই সিকোয়েন্সটা আমরা কিন্তু পড়ে ফেলতে পারি যে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি যার তার হচ্ছে শক্তি কম। এখানে দেখো একটা মুখস্থ করা টেকনিক আছে, এই মানগুলো একটু পড়তে হবে। সো তোমরা 25, 25, 50, 75, 15 এভাবে মনে রাখছিলাম আমরা কোচিং এর সময় যে এই যে মানটা, ঠিক আছে, এই বেগুনি মানের সাথে 25 যোগ করলে পাওয়া যায় নীলের মান, নীলের সাথে 25 যোগ করলে পাওয়া যায় তোমার হচ্ছে আসমানির মান। তো তোমাদের পরীক্ষা ছাড়া যেটা দিতে পারে আমার একটা প্রেডিকশন, সেটা হচ্ছে এই সবুজ, হলুদ, হলুদ, লাল আর বেগুনি। ঠিক আছে, বেগুনি, হলুদ, লাল। ঠিক আছে, এই তিনটা পরীক্ষায় দেওয়ার পসিবিলিটি বেশি। সো তোমরা কিন্তু এই টেকনিক দিয়ে যে 25, 25, 50, 75, 15 মানে 15 যোগ 50 যোগ করে বা 75 যোগ করে কত মান হয় এইভাবে মনে রাখতে পারো। যদিও মান বেশি আসে না, কিন্তু আমাদের সিকোয়েন্সটা কিন্তু মনে রাখতে হবে। বেনি, শাহ, কলা, সবচেয়ে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার আর সবচেয়ে কম কার? সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার বলতো? সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হচ্ছে লালের, আর লালের শক্তি সবচেয়ে কম। আর আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কম কার বলতো? বেগুনির। আর বেগুনির কি বলতো? শক্তি সবচেয়ে বেশি। সো আমাদের এগুলো একটু পড়ে ফেলতে হবে। আচ্ছা, আমরা এটা করলাম, হ্যাঁ। আচ্ছা, তারপরে এসব একক, এসব ছোটবেলার একক, এই যে ফিজিক্সে পড়ছো প্রথম অধ্যায়ে যে এক আর্মস্ট্রং সমান সমান কত মিলিমিটার, কত মিটার, হ্যাঁ, এই একক টেকক যেগুলো আছে, ন্যানোমিটার সমান সমান কত একক। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের মোটামুটি একটু দেখে রাখতে হবে, কারণ এককের কিন্তু পরিবর্তন করে দিবে। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এককের পরিবর্তন করে দিবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আমি সিকোয়েন্স লিখে দিচ্ছি সবচেয়ে বড়। তোমার হচ্ছে দেখো সবচেয়ে সিকোয়েন্স একটা লেখা আছে যে গামা, তারপরে এক্স রে, তারপরে ইউভি দৃশ্যমান, হ্যাঁ, তারপর হচ্ছে আইআর মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে রেডিও ওয়েভ। সবচেয়ে বেশি কার এটা লিখে দিছিলাম, বুঝছো? এটা মেডিকেল আসলে যে এবারে আসছে 20 সালে, 20 সালে মেডিকেল এর আসছে যে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার? রেডিও ওয়েভ। যদি বলতো শক্তি বেশি কার, তাহলে কিন্তু শক্তি বেশি হতে হচ্ছে গামারের। ওকে, আচ্ছা, আর শক্তি কম কার? রেডিও ওয়েভের। ঠিক আছে, এই সিকোয়েন্স অনুসারে আর কি। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো বিভিন্ন তড়িৎ বর্ণালীর অঞ্চল সমূহ, এগুলা মানে খুব ইম্পর্টেন্ট টপিক। একটা শখ আছে, শখটা 50 হ্যাঁ, ওটা আমরা একটু মুখস্থ করার চেষ্টা করব। তো 1 নম্বর আমাদের আছে গামারে। তো গামারে অঞ্চলে আমাদের কি কাজে লাগে? এই গামারে অঞ্চলটা আমাদের কি কাজে লাগে? দুইটা কাজে লাগে। একটা হচ্ছে এই মসোবার বর্ণালীমিতিক যন্ত্র তৈরিতে, ঠিক আছে, মানে প্রক্রিয়া ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে নিউটন সক্রিয় বিশ্লেষণ, মানে এই দুইটা কাজে আমাদের ব্যবহার করা হচ্ছে গামারে। আরেকটা জিনিস, এই গামারে তৈরি হয় কোথা থেকে? এটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ থেকে তৈরি হয়। ঠিক আছে, এই দুইটা ইনফরমেশন করতে হবে। একটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ আর কোথায় ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে মস বাওয়ার বর্ণালীমিতিক যন্ত্র, একটা হচ্ছে নিউক্লিয়ার সক্রিয় যন্ত্র, এটা হচ্ছে টুইস্টার। ঠিক আছে, গামারে হচ্ছে টুইস্টার। আচ্ছা, এরপর হচ্ছে এক্স রে বা রঞ্জন, সেটা তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আমি ওইভাবে পড়াই না, কারণ এটা সবাই পারে। এক্স রে কাজ কি বলো তো? আমাদের বিভিন্ন হার্টের এগুলো দেখার কাজে, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, তার মানে এক্স রে কি কাজে ব্যবহার করা হচ্ছে বলতো? যে এক্স রে ফ্লোরেন্স অথবা এক্স রে প্রতিপ্রভাব বিশ্লেষণের কাজে ব্যবহার করা হচ্ছে। তারপর হচ্ছে এক্স রে নিঃসরণের বিশ্লেষণের ব্যবহার করা হচ্ছে। ক্রিস্টালোগ্রাফিতে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করা হচ্ছে, এটা 1 স্টার। ওকে, এক্স এর কাজটা। তারপরে অতি বেগুনি রশ্মি, এটা খুব গুরুত্বপূর্ণ। অতি বেগুনি রশ্মির একটা যেটা পরীক্ষায় অলরেডি মেডিকেল আসছে, সেটা হচ্ছে বলতে পারো যে হচ্ছে জাল টাকা শনাক্তকরণে কোনটা ইউজ করা হয়? ইউভি রশ্মি। তারপর একটা মেডিকেলের পরীক্ষা আসছে যে হচ্ছে পাসপোর্ট শনাক্তকরণে কোনটা ইউজ করা হয়? এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে আহ তোমার হচ্ছে অতি বেগুনি রশ্মি, ইউভি রশ্মি। তো এখানে দেখো অনেকগুলো মান আছে, আসলে এগুলো তোমার সব গুরুত্বপূর্ণ, বুঝছো? যারা পারো তারা সবগুলো একটু মুখস্থ করবে কষ্ট করে, এগুলো গুরুত্বপূর্ণ। তো তোমাদের পরীক্ষার জন্য আমি টাকা দিচ্ছি, সেটা হচ্ছে 3 নাম্বারটা অপটিক্যাল সেন্সর রূপে। ঠিক আছে, 3 নাম্বার। তারপরে 5 নাম্বার এটা হচ্ছে ডাক শনাক্তকরণ, এটা হচ্ছে 200 থেকে 400। ঠিক আছে, এগুলো আসলে একবার পড়লে মনে থাকবে না, বুঝছো? এগুলো হচ্ছে তোমার বারবার রিভাইজ দিতে হবে। বারবার রিভাইজ দিলে এই তথ্যগুলো মনে থাকবে, তাছাড়া কিন্তু মনে থাকবে না। তারপর হচ্ছে জীবাণুনাশক কাজ, হ্যাঁ, 3টা বলবা, মেডিকেল রিলেটেড যেহেতু। তবে চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপি সবগুলোই বেশিরভাগ ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেহেতু মেডিকেল রিলেটেড, তাহলে আমাদের অপটিক্যাল সেন্সরটা সবচেয়ে ইম্পর্টেন্ট। জীবাণুমূলক কাজ, ড্রাগ শনাক্তকরণ, আর হচ্ছে চিকিৎসা থেরাপি। অপটিক্যাল সেন্সরটা খুব ভালো করে পড়বা। ঠিক আছে, কারণ এই অপটিক্যাল সেন্সরের কারণে আমাদের যে জাল টাকা শনাক্তকরণ, জাল পাসপোর্ট শনাক্তকরণ এগুলো হয়ে থাকে। ওকে, সো এই শখটা আমাদের পড়তে হবে। ঠিক আছে, 10 স্টার। আচ্ছা, তাহলে ইউভি রশ্মি, ইবি রশ্মির যে কাজগুলো, হ্যাঁ, এগুলো পড়তে হবে। ইবি রশ্মি এরকম দিতে পারে, ইবি রশ্মির কাজ 9 কোনটি, জাস্ট এই ইউজ গুলো দিতে পারে। ঠিক আছে, এই ইউজ গুলো দিতে পারে। তো তোমরা সব তরঙ্গ থেকে মুখস্থ করবে না, জাস্ট পর্যায়ক্রমে মনে রাখবে যে 20 থেকে 30, তারপর 230 থেকে 35, পর্যায়ক্রমে একটু মনে রাখার চেষ্টা করবা, তাই তোমাদের অ্যান্সার করা সহজ হবে। ঠিক আছে, আচ্ছা।
তারপর হচ্ছে দৃশ্যমান অঞ্চল। দৃশ্যমান অঞ্চল, দৃশ্যমান মানে হচ্ছে আমরা যেটা দেখি। দৃশ্যমান অঞ্চল মানে হচ্ছে আমরা যে অঞ্চলটা দেখতে পারি, এটা তরঙ্গ দৈর্ঘ্য তো অবশ্যই লাগবে। তারপর হচ্ছে দৃশ্যমান অঞ্চলের মধ্যে কি কি আছে বলতো? এই যে আমাদের বেনিয়া সহকলা, বেগুনি, নীল, আসমানি, হলুদ, হ্যাঁ এগুলো আছে। এগুলোর কাজ কি, ঠিক আছে? আচ্ছা, আর দৃশ্যমানের একটা কাজ আছে, সেটা হচ্ছে তোমার সালেক সংশ্লেষণের কাজে ইউজ করা হয় দৃশ্যমান। লাল আলো, বেগুনি আলো, মনে আছে? তাহলে দৃশ্যমান কাজের ইউজ হচ্ছে সালেক সংশ্লেষণের ক্ষেত্রে হেল্প করে, ঠিক আছে? এটা হচ্ছে দৃশ্যমান কাজের অংশ। আচ্ছা, তারপর হচ্ছে অবলোহিত অঞ্চল, আয়ার। অবলোহিত মানে হচ্ছে আয়ার, এটা তিনটা ভাগ করছে, একটা নিয়ার, একটা মিডিল, আর ফার আয়ার। দেখো নিয়ার আর মিডিল দুইটাই, সরি নিয়ার আর ফার দুইটাই হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, কিন্তু একটা আছে হচ্ছে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে। জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণ, এটা হচ্ছে মিডিল আয়ার, ঠিক আছে? এটা হচ্ছে মিডিল আয়ার, এটা হলো 10 স্টার দাও। তাহলে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? অ্যান্সার হচ্ছে মিডিল আয়ার। ওকে, আচ্ছা এই ন্যানোমিটার গুলো একটু দেখতে পারো, তাছাড়া দরকার নেই। রিডিং দিতে পারো, হ্যাঁ লেস মানগুলো রিডিং দিতে পারো। আসলে এতগুলো মান মনে থাকে না, কারণ আমরা মানে কিন্তু একটাই মুখস্থ করছিলাম ওই যে শখ থেকে আর কি, ঠিক আছে? এগুলো ব্যবহারগুলো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ, ঠিক আছে? নামগুলো পড়বা। রেডিও ওয়েভ, হ্যাঁ এখানে মানগুলো পড়বা। তো রেডিও ওয়েভের একটা আছে, সেটা হচ্ছে এম আই আর, সরি এমআরআই, এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এটা মেডিকেল একবার আসলে যে এমআরআই এর পূর্ণরূপ কি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এবং এই এমআরআই সম্পর্কে বিস্তারিত জানতে হবে, কারণ এমআরআই একটা যন্ত্র নামে আছে মেডিকেলের, তোর মেডিকেলের পরীক্ষায় খুব ইউজ হয় এমআরআই যন্ত্র। ব্রেন স্ট্রোক করলে বা তোমার মেরুদণ্ডে কোনো আঘাত পেলে ইউজ করা হয়। সো আমাদের এইটা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। ওকে, তাহলে আমাদের রেডিও ওয়েভের একমাত্র ইউজ হচ্ছে এমআরআই, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের যে কাঙ্ক্ষিত ছক, এটা আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে 50 স্টার, ঠিক আছে? এটা 50 স্টার আমাদের কাঙ্ক্ষিত ছক। এখান থেকে মেডিকেলে অনেকবার কোশ্চেন আসে, ইউনিভার্সিটিতে তো সচরাচর আসে, কৃষি ইউনিভার্সিটিতে আসে, সব জায়গায় এখানে কোশ্চেন আসবে, ইন্টার থেকেও আসবে। সো আমরা এটা দেখো, এটা সবাই মুখস্থ করে, কিন্তু আমি তোমাদের মোটামুটি বুঝে পড়ার অথবা তোমার মনে রাখার টেকনিক গুলো বলে দেবো এক। আচ্ছা, ঠিক আছে, টেকনিক গুলো বলে দেবো। এক নম্বর হচ্ছে রেডিও ওয়েভ। এক নম্বর কি বলতো? এক নম্বর হচ্ছে রেডিও ওয়েভ। তো রেডিও ওয়েভের কি কি কাজে লাগে? তো রেডিও ওয়েভের দেখো, এক নম্বর রেডিও ওয়েভ। রেডিও মানে কি? অবশ্যই রেডিও কাজে লাগবে, রেডিও টিভি। আর আমাদের কিন্তু কি থাকে বলতো? আগে কিন্তু সবাই রেডিও শুনতো, তারপর আস্তে আস্তে টিভি আনছে, তার মানে রেডিও টিভি দুইটাই কি বলতো? রেডিও ওয়েভের মধ্যে পড়বে। তারপরে একটা জিনিস দেখো, এই যে এমআরআই, না এটা মনে রাখবে কেমনে বলতো? আমরা দেখো লিখছি যদি এম আর আই, মাঝখানে কি আছে বলতো? আর আছে, আর আর থেকে বলতো রেডিও, আর থেকে রেডিও। সো আমাদের এমআরআই কি বলতো? এমআরআই হচ্ছে রেডিও, এটা কিন্তু পরীক্ষা আসে। তাহলে আমাদের এমআরআই যন্ত্রে কোনটা ইউজ হয়েছে বলতো? রেডিও ওয়েভ। এমআরআই যন্ত্রে কোনটা ইউজ হয়েছে? রেডিও ওয়েভ। আমরা কেমনে মনে রাখবো? এমআরআই মাঝখানে আর আছে, আর থেকে রেডিও, আর আমরা কিন্তু পরীক্ষায় ভুলবো না, ঠিক আছে? তারপরে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ মানে কি বলতো? মাই, মাই মানে কি বলতো? আমার কি, আমার যা যা আছে, আমার কি আছে বলতো? আমার আছে যে তোমাদের যে ক্লাস নিচ্ছে, আমার কি ওয়াইফাই আছে। মাইক্রোওয়েভ মানে কি? মাই। তাহলে মাই কি, আমার কি আছে বলতো? ওয়াইফাই আছে। তাহলে ওয়াইফাই কোনটা হবে? মাইক্রোওয়েভ। তারপরে আমার কি আছে বলতো? মোবাইল ফোন আমার আছে না? আমার মোবাইল ফোন আছে, তার মানে কি? এটা হচ্ছে কি? মাইক্রোওয়েভ, ঠিক আছে? তারপর হচ্ছে মাইক্রোওভেন। মাইক্রোওভেন, মাইক্রোওয়েভ, এটা তো বোঝাই যায়। মাইক্রোফোন, মাইক্রোওয়েভ। তাহলে মাইক্রো মানে কি? মাই। আমার কি আছে বলতো? ওয়াইফাই আছে, ওয়াইফাই দিয়ে ক্লাস নিচ্ছি, তাহলে ওয়াইফাই হচ্ছে মাইক্রোওয়েভ। আমার কি আছে? ফোন আছে না আমার, তাহলে মোবাইল ফোন কি? মাইক্রোওয়েভ। আর এটা হচ্ছে মাইক্রোওভেন, তো মাইক্রোওয়েভ হবেই হবে। আচ্ছা, এই দুইটা তোমাদের মনে থাকবে কিনা আমাকে একটু এটা কিন্তু তোমার মুখস্থ, মানে সবাই বলে যায় ইম্পর্টেন্ট মুখস্থ, কিন্তু টেকনিকটাকে বলে না, কারণ বারবার পড়লে কিন্তু তুমি বারবার ভুলে যাবা, ঠিক আছে? সেই জন্য তুমি তুমি তোমরা আমাদের একটু বলো, আমাকে একটু বলো যে তোমাদের এটা মনে আছে কিনা, এই দুইটা বুঝতে পারছো কিনা? জি ভাই। এখন মনে থাকবে দুইটা? জি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। লিখে জানো অথবা কথা বলে জানো, সমস্যা নেই, আমি শুনতে পারতেছি। জি ভাই, জোস ইজি ভাবে বুঝালেন। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তোমরা বুঝতে পারলে হলো, হ্যাঁ পরীক্ষায় কিন্তু এগুলো আসবে। আচ্ছা, তারপরে দেখো অবলোহিত অঞ্চল। হ্যাঁ, অবলোহিত অঞ্চল মানে হচ্ছে আয়ার অঞ্চল। আমরা কিন্তু যে মানগুলো কিন্তু অলরেডি বলে দিছিলাম, ফার্স্টের দিকে দাগাই দিছিলাম, ঠিক আছে? এখান থেকে ব্যবহার আসছে 14 সালে মেডিকেলে। তো অবলোহিত দেখো, অবলোহিত মানে হচ্ছে, অবলোহিত আয়ার মানে মনে করো দূরের জিনিসপাতি কন্ট্রোল করা। অবলোহিত মানে হচ্ছে দূরের। অবলোহিত বলে না যে অবলোহিত মনে রাখবো, অবহেলিত। আর যারা অবহেলিত তারা কি? দূরে দূরে থাকে, অবহেলিত জনগণ, ঠিক আছে? দূরে দূরে থাকে, কাছে যাইতে পারে না। তাহলে অবহেলিত আমরা কেমনে মনে রাখবো? যারা দূরে দূরে। দেখো আমি যে টিভি, টিভি আমার থেকে কাছে থাকে না দূরে থাকে? আমি কিন্তু ফোন কাছে নিয়ে চালাইতে পারি যে ফোন, কিন্তু টিভি কিন্তু কি থাকে? দূরে থাকে। টিভি আমরা রিমোট কন্ট্রোল দিয়ে ই করি, রিমোট রিমোট দিয়ে কন্ট্রোল করি, ঠিক আছে? তাহলে আমাদের রিমোট কন্ট্রোলটা কি? অবহেলিত হয়ে যাচ্ছে না? তাহলে দূরে, তাহলে অবহেলিত হচ্ছে রিমোট কন্ট্রোল, ঠিক আছে? অবহেলিত 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 হচ্ছে রিমোট কন্ট্রোল। তারপর অপটিক্যাল ফাইবার, এই যে আমাদের তোমার ওয়াইফাই সিগন্যাল গুলো আসে, এটা কিন্তু অনেক দূর থেকে আসে, ঠিক আছে? বা আমাদের নেটওয়ার্ক অনেক দূর থেকে আসতেছে, এগুলো হচ্ছে কি বলতো? অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আসতেছে। তাহলে অপটিক্যাল ফাইবার কি? অবলোহিত, ঠিক আছে? তারপর হচ্ছে ফিজিওথেরাপি, ঠিক আছে? ফিজিওথেরাপি কিন্তু বাড়িতে বসে দেওয়া যায়? ফিজিওথেরাপি কিন্তু বাড়িতে বসে দেওয়া যায় না। ফিজিওথেরাপি কোথায় দেয় বলতো? ফিজিওথেরাপি হাসপাতালে নিয়ে, তার মানে কি? দূরে যায় নিচ্ছে।
তাহলে এরাও কিন্তু কি বলতো অবহেলিত, অবহেলিত, এরা মানে সুযোগ সুবিধা বঞ্চিত, তার মানে দূরে। আর দূরে যারা তারা সবাই কি বলতো অবহেলিত। রিমোট কন্ট্রোল, তারপর অপটিক্যাল ফাইবার, আর হচ্ছে ফিজিওথেরাপি। আর এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেহেতু এখান থেকে মেডিকেলে কোশ্চেন আসে। ঠিক আছে, এই তিনটে ইউজ আমাদের খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। আর দৃশ্যমান তো তোমাদের আমি বলছিলাম, দৃশ্যমান আমরা কি দেখতে পারি? গাছপালা দেখতে পারি না? তাহলে সেই জন্য আমাদের হচ্ছে সালেক্ট সংশ্লেষণ ও বিশ্লেষণী রসায়নে এটা ইউজ করা হয়। সালেক্ট সংশ্লেষণ প্রক্রিয়া আমাদের কি হয় বলো তো? ওই যে তোমাদের শিখাইছিলাম, লাল আলো, নীল আলো। সালেক্ট সংশ্লেষণ কোন আলোতে সবচেয়ে বেশি হয়? লাল সালু, লাল সালু। লাল মানে কি? লাল আলো। আর সালু মানে কি? সালেক্ট সংশ্লেষণ। তাহলে সালেক্ট সংশ্লেষণ কোন আলোতে বেশি হয়? লাল আলোতে। আর লাল আলো কোনটা? দৃশ্যমান, বেনিয়া সহকলা। ওকে, আমাদের এটা পড়তে হবে। তারপর হচ্ছে অতিবেগুনি। অতিবেগুনিতে আমাদের উদাহরণ আমরা পড়ে ফেলছি, জাল টাকা জাল পাসপোর্ট। অতিবেগুনি কি বলতো? জাল টাকা জাল পাসপোর্ট। অতিবেগুনি হচ্ছে জাল টাকা জাল পাসপোর্ট। এটাও মেডিকেল অ্যাডমিশন টেস্টে চলে আসছিল। আচ্ছা, আমাদের দুজন মেসেজ দিচ্ছে, দেখি কি বলে। লাল, আচ্ছা ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের এক্স রে। এক্স রেটা সবাই জানো মোটামুটি। চিকিৎসা বিজ্ঞানে কি করা হয় বলো তো? দেহের অভ্যন্তরে প্রতিচ্ছবি করার জন্য ইউজ করা হয়। বুকের এক্স রে, মাথার এক্স রে, সরি মাথার এক্স রে, দাঁতের এক্স রে, এগুলা। হ্যাঁ, আচ্ছা, মাথার এক্স রে ওভাবে দেওয়া হয় না। তাহলে এক্স রে হচ্ছে আমাদের যে বিভিন্ন দেহের অভ্যন্তরের প্রতিচ্ছবি ইউজ করার জন্য ইউজ করা হয়। ওকে, এগুলো আমাদের আশা করি মনে থাকতেছে। আরেকটা হচ্ছে গামা রে। এইটা কিন্তু তোমরা সবাই ভুল করো এবং এটা সারা পরীক্ষায় দিয়ে দেয়। যে দেখো, যখন বলে ক্যান্সার রোগের চিকিৎসা, সবাই ভাবে রোগের চিকিৎসা নিশ্চয়ই এক্সরে হবে না। ক্যান্সার রোগের চিকিৎসা ইউজ করা হয় হচ্ছে আমাদের গামা। ক্যান্সার রোগের চিকিৎসা ইউজ করা হয় কি বলতো? গামা। দেখো, এটা মনে রাখার টেকনিক আমি যেভাবে মনে রাখছিলাম তোমাদের শিখাই, মনে থাকে কিনা দেখো। ক্যান্সার, ক্যান্সার মানে কি বলতো? সি, সি এ এন সি, ক্যান্সার। সি, সি দিয়ে না, ক্যান্সার কি দিয়ে বলতো? সি দিয়া। আর আমাদের গামা কয় নম্বর হরফ? আলফা বিটা গামা। গামা হচ্ছে 3 নম্বর হরফ। তাহলে আমাদের সিও 3 নম্বর হরফ, গামা হচ্ছে 3 নম্বর হরফ। তো আমাদের ক্যান্সার কি বলতো? ক্যান্সার হচ্ছে গামা রে। এটা আমাদের মনে থাকে না। আরেকটা হচ্ছে খাদ্যশস্য অনুজীব ধ্বংস। এক্ষেত্রে আমাদের কি ইউজ করা হয় বলতো? গামা। আমরা যে খাদ্যশস্য, এটা খাই কোথায়? গামলাতে খাই। গ্রামের ভাষায় বলে গাবলা। গামলাতে আমরা খাবার কোথায় খাই? গামলাতে খাই বা গাবলাতে খাই। তাহলে খাদ্যশস্য কোনটা হবে বলতো? গামা হবে। তাহলে খাদ্যশস্য আমরা খাবার কিসে খাই বলতো? গাবলাই খাই। গাবলা মানে প্লেট বলে আর কি, গামলা। ঠিক আছে, তাহলে আমাদের খাদ্যশস্য এটা ধ্বংস করে গামারে। আমাকে এটা এখন বলো, তোমরা সবাই বলো অথবা আমাকে লিখে জানাও যে এটা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, রাবিয়া তাবান্নুর, তোমার মাইক্রোফোন মনে অন, তুমি কথা বলতেছো? আচ্ছা, আমাকে জানাও তো তোমরা এটা বুঝতে পারছো কিনা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মনে থাকবে কিনা বা তোমাদের মনে রাখার টেকনিক ঠিক আছে কিনা, এগুলো বলো। মানে এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এটা জি ব্রো, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, কারণ এটা তোমরা মুখস্থ করলে দেখা যাচ্ছে বারবার ভুলে যাবা। এই টেকনিকে কিন্তু আশা করি আর ভুলবা না। যে কোনো, আমি যদি বলি সালেক্ট সংশ্লেষণ, বলবা ভাই লাল মানে দেখা যায়, তার মানে এটা হচ্ছে দৃশ্যমান। আমি যদি বলি যে ক্যান্সার, ভাই ক্যান্সার হচ্ছে সি দিয়ে, আবার গামা হচ্ছে সি দিয়ে, তাহলে গামা। আমি যদি বলি খাদ্য শস্য, তুমি বলবো ভাই খাবার আমরা কোথায় খাই? আমরা গাবলার ভিতর খাই, তাহলে গামা গাবলা। তাহলে হচ্ছে গামা রশ্মি হচ্ছে খাদ্য শস্য অনুযায়ী। আমি যদি বলি রিমোট কন্ট্রোল, ভাই দূর থেকে, দূর মানে কি? অবহেলিত, অবহেলিত মানে কি? অবলোহিত। তারপর আমি যদি বলি তোমার মোবাইল ফোন, মোবাইল ফোন ভাই বলছিল যে মাই, মাই মানে কি? মাই মোবাইল ফোন, তাহলে কি মোবাইল ফোন হচ্ছে মাইক্রোওয়েভ। ওয়াইফাই তো আমার, তাহলে মাইক্রোওয়েভ। আর মাইক্রোওভেন তো মাইক্রোওয়েভ। তারপর ভাই বলছিল এমআরআই, এমআরআই এর মধ্যে আর আছে, আর মানে কি? রেডিও ওয়েভ। আর রেডিও টিভি তো অবশ্যই রেডিও ওয়েভ হবে। ভাই আপনার এই গল্পগুলো বেশি মনে থাকে। হ্যাঁ, এটা ফ্রিকোয়েন্সি পরিসর, এটা না, ফ্রিকোয়েন্সি পরিসর লাগবে না। ফ্রিকোয়েন্সি পরিসর লাগবে না। দেখো, এগুলো তোমাদের মুখস্থ করতে দিলে আসলে মনেও থাকবে না, বুঝছো? এগুলো রিডিং দিবা। হ্যাঁ, এগুলো আসলে রিডিং দিবা। ফ্রিকোয়েন্সি আর তরঙ্গ পরিসর হচ্ছে 1 স্টার। এগুলো যেহেতু একবার পড়তে হবে, তরঙ্গ পরিসরটা পড়বা। ফ্রিকোয়েন্সি পড়তে চাইলে অবলোহিতটা পড়তে পারো। ঠিক আছে, অবলোহিত আর দৃশ্যমানটা পড়তে পারো। আমি এগুলো সাজেস্ট করবো না, বুঝছো? এগুলো আসবে না, কারণ এক এক বইতে এক এক তথ্য দেওয়া, কিন্তু ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যবহারটা সারা দিয়ে দিবে। হ্যাঁ, সারা কিন্তু মানের কোশ্চেন করতে চায় না, মানে এক এক বইতে এক এক রকম দেওয়া থাকে। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কোশ্চেন আসলে আসলে দেখা যাচ্ছে তোমরা পারলে এই দুইটা পড়ে রাখো। দৃশ্যমান আর হচ্ছে অবলোহিত আর আয়ার, এই তিনটা পড়ে রাখতে পারো। অথবা তোমাদের হচ্ছে এই কোশ্চেন গুলো এক এক বইতে এক এক রকম দেওয়া, এই জন্য এই কোশ্চেন গুলোর অপশন আলাদা হবে। তো এই কোশ্চেন গুলো অ্যান্সার কিন্তু সবাই পারে না। আর তোমাদের কিন্তু এরকম না যে আমি 100ই পাবো, এরকম টার্গেট নিও না, তাহলে কিন্তু অনেক কোশ্চেন ভুল হয়ে যাবে। কারণ সারা আসলে তোমার 10টা 5-6টা কোশ্চেন সারা ভুল করে, বুঝছো? 5-6টা কোশ্চেন বা 7-8টা কোশ্চেন দেখা যাচ্ছে স্যারদের আনসারে ভুল থাকে। মানে সারা ভুল করে কোশ্চেন বানায়, মানে অন্য বইতে অন্য তথ্য দেওয়া। তো সেক্ষেত্রে তোমাদের দেখবা যেগুলো আনসার করো তার থেকে 3-4 কমে যায় মার্ক। একজন যদি বলে ভাই আমি শিওর 75, সে দেখা যাচ্ছে ভাই সে 70, এরকম তোমার 5-6 কমে যায়। ঠিক আছে, সো এই তথ্যগুলো ইম্পর্টেন্ট না দিয়ে যেগুলো গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসবে এখান থেকে 2টা কোশ্চেন, সো এগুলো আসার ইম্পর্টেন্ট না, এগুলো হচ্ছে ব্যবহারটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এভাবে পড়বা। ঠিক আছে, যেগুলো সব মানে আমি আসলে বেশি পড়া সাপোর্ট, বেশি পড়া সাপোর্ট বলতে তোমার হচ্ছে, বেশি পড়া সাপোর্ট বলতে আবল তাবল পড়াশোনা, বুঝছো? কারণ আবল তাবল পড়াশোনা করলে পরীক্ষার আগে সব ভুলে যাও। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তুমি এই যেগুলো গুরুত্বপূর্ণ, কারণ এগুলোই তো আসবে, আমি জানি। তোমাদের হয়তো মনে হচ্ছে ভাই এগুলো আসবে না, কিন্তু আমি তো জানি এগুলো আসবে।
কারণ পরীক্ষায় এই অধ্যায় থেকে কোশ্চেন আসবে 2টা বা 3টা, আর 2টা বা 3টা হলে দাগের বাইরে সুযোগ নাই, হয়তো অন্য স্যারের বই থেকে দিবে, সেগুলো আমি এক্সট্রা ইনফরমেশনে দিছি, এক্সট্রা ইনফরমেশনের বাইরে আর কোশ্চেন হওয়ার সুযোগ নাই। সো তোমরা দাগানো গুলো করবে ভালো করে। আর এগুলো আমি রিডিং দিও মনের শান্তির জন্য, যে ভাই যদি বাইরে থেকে আসে, এগুলো মনের শান্তির জন্য রিডিং, কিন্তু কোশ্চেন এখান থেকে হবে শিওর থাকো। আমি ঠিক আছে, আমার এটা কনফিডেন্স আছে। ঠিক আছে, সো এগুলো বারবার করবা, আর বই দাগাবা না সব, আর এগুলো জাস্ট রিডিং করবো মনের শান্তির জন্য। ঠিক আছে, যেহেতু সিনিয়র বাইরে বলে যে সব পড়তে সব পড়তে, সো তোমরা মনের শান্তির জন্য রিডিং দিবা, কিন্তু এগুলো বারবার পড়বা। আর যে কোশ্চেনটা বাইরে থেকে আসবে সেটা এক্সট্রা ইনফরমেশনের মধ্যে পেয়ে যাবা। বা এই মেডিকেল এক্সাম শেষ বিভিন্ন গ্রুপে দেখি 90 প্লাস হবে এখানে, ওই তো মানে তোমার 4-5টা কোশ্চেন সারাই ভুল করে রাখে। তারপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন কিন্তু কেমিস্ট্রিতে আমি দেই, কারণ কেমিস্ট্রিতে কিন্তু বইয়ের বাইরে থেকে কোশ্চেন 2-1টা হবেই হবে। সো তোমরা এক্সট্রা ইনফরমেশনের মধ্যে দেখবা কোশ্চেন গুলো কমন পাবা। হ্যাঁ, আচ্ছা, আমরা আজকে বড় ক্লাস গল্প না করি, তাড়াতাড়ি শুরু করি। তারপরে এই যে এগুলো হচ্ছে ইন্টারে দিবে, বুঝছো, ইন্টারে দেয় সব, এগুলো ক্যালকুলেটর সাথে ইউজ করা যাচ্ছে না। এই যে দেখো সি দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, কত। অবশ্য কিছু কিছু থাকে যেগুলো তোমার ক্যালকুলেটর ছাড়াও করা যায়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের করতে হবে, জাস্ট একটা সূত্র মনে রাখবা, ইকুয়াল টু এইচ মিউ, এটা দিয়ে দিবে, এইচ সমান সমান সি বাই ল্যামডা। সেক্ষেত্রে আমাদের এইচ এর মান বসাবে না, এইচ এর মানে এইচই রাখবে, এরকম হতে পারে। ওকে, আচ্ছা, এগুলা ইন্টার অঙ্ক, এগুলো তোমরা করে নিও। এখন হচ্ছে প্লাঙ্কের সম্পর্কিত কোয়ান্টাম তত্ত্ব। এটা হচ্ছে প্লাঙ্কের মতে আলো নির্বিচ্ছিন্ন নয়, তাহলে এই আলো নির্বিচ্ছিন্ন, এটা কে বলছে? প্লাঙ্ক। আর আলো কেমনে বের হয় বলো তো? প্যাকেট আকারে। আলো বের হয় কেমনে? প্যাকেট আকারে। শক্তি, আলোর যে শক্তিটা, এটা বের হয় হচ্ছে প্যাকেট আকারে। ঠিক আছে, আচ্ছা, একই সূত্র, একই সূত্র, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা সমস্যা দিচ্ছে, দেখো, এটা এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই সমস্যাটা ইম্পর্টেন্ট, কারণ এখানে যদি তুমি এইচ এর মানটা যদি না বসাও, সেক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে ক্যালকুলেশন, মানে ক্যালকুলেটর ছাড়াই করা যাচ্ছে। যেমন এখানে এইচ এর মানটা আমি এইচই রাখলাম, সেক্ষেত্রে আমি কিন্তু এই অঙ্কটা ক্যালকুলেটর ছাড়াই করতে পারতেছি। সো এটা 2R, দুইবার রিডিং দিবা। হ্যাঁ, আচ্ছা, তারপরে দৃশ্যমান আলো ও বর্ণালী। আচ্ছা দেখো, বর্ণালী মাপার যন্ত্রকে বলা হয় স্পেকট্রোমিটার। বর্ণালী মাপার যন্ত্রকে কি বলে বলো তো? স্পেকট্রোমিটার। আর গ্রাফকে বলা হয় স্পেকট্রোগ্রাফ। আর এই বর্ণালী না, এটা হচ্ছে তোমার হচ্ছে কবির স্যারের বই থেকে পড়বা। কবির স্যারের বই থেকে দেখবে আমি এক্সট্রা ইনফরমেশন 2 পেজ ছবি তুলে দিছি, ওইটা তোমরা এক্সট্রা ইনফরমেশন কবির স্যারের বই থেকে পড়বা, যেটা হাজান এক স্যারের বইতে নাই। এটা কবির স্যারের বইতে আছে, এটা সারা দিতে পারে। সো তোমরা সেটা এক্সট্রা ইনফরমেশন থেকে পড়ে নেবা। হ্যাঁ, বর্ণালীর এই তথ্যগুলো আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা যেটা লাগবে সেটা হচ্ছে সোডিয়াম আয়ন থেকে সোনালী হলুদ, পটাশিয়াম আয়ন থেকে হালকা বেগুনি, আর ক্যালসিয়াম আয়ন থেকে ইটের মতো লাল। মানে এই কথাটা একদম মানে 500 স্টার। ঠিক আছে, এই 4টা পয়েন্ট আছে, আমি তোমাদের এটা পরে পড়াবো, ওটা একদম 500 স্টার। ঠিক আছে, ওইটা। আচ্ছা, আলো বিচ্ছুরণ বর্ণালী হচ্ছে উজ্জ্বল বর্ণের। আর আলো শোষণ শোষণ করলে মানুষ কি হয়ে যায় বলতো? কালো হয়ে যাচ্ছে। মানে একজনের টাকা পয়সা আছে, ঠিক আছে, টাকা পয়সা আছে, সে মানে সাদা হয়ে গেছে, তো তার কাছে টাকা পয়সা কাই নিলাম, সে কি হয়ে গেল? কালো হয়ে গেল। ঠিক আছে, এরকম শোষণ বর্ণালী। শোষণ করলে মানুষ কি হয়ে যায় বলতো? কালো হয়ে যাচ্ছে, যে শোষণ বর্ণালী। এটা কালো, এটা হচ্ছে উজ্জ্বল। তাহলে আলো বিচ্ছুরণ বর্ণালীর উদাহরণ আছে, আলো বিচ্ছুরণ বর্ণালীর উদাহরণ হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের বর্ণালী, তাহলে হাইড্রোজেনের বর্ণালী হচ্ছে কি বলতো? আলো বিচ্ছুরণ বর্ণালী। এটা 1 স্টার। এটা এই পার্টটা কবির স্যারের বই থেকে পড়বা, হাজান এক স্যারের বইতে ভালো করে দেওয়া নাই, এটা কবির স্যারের বই থেকে পড়বা। হ্যাঁ, আচ্ছা, 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 এগুলো লাগবে না এরকম, এখান থেকে পড়বো না আমরা, সেম। ঠিক আছে, এই পেজটা একটু 2বার উঠছে। আচ্ছা, এখানে হাইড্রোজেন বর্ণালীর উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, এগুলো তোমার জাস্ট রিডিং দিবা, বুঝছো? এগুলো রিডিং দিবা, পরীক্ষা আসার মতো না, এগুলো রিডিং দিবা। হ্যাঁ, এই যে কোন কে কে আবিষ্কার করছে, দেখো, বামার 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 সিস্টেমটা আবিষ্কার করছে এরকম, বামার সিরিজ আবিষ্কার করছে এরকম। ঠিক আছে, লাইমেন লাইমেন সিরিজ আবিষ্কার করছে, প্যাসেন প্যাসেন সিরিজ আবিষ্কার করছে। আচ্ছা, ওই এই যে এটা লাগবে। আচ্ছা, এটা লাগবে। দেখো, এটা হচ্ছে তোমার একটা সমীকরণ। হ্যাঁ, তো এই সমীকরণ রিডবার্গের সমীকরণ, এখানে আর এর মান আছে। তোমাদের আমি আর এর মান সেদিন কিন্তু দাগাই দিয়েছিলাম 3টা। একটা হচ্ছে মিটার দ্বারা, এই যে একটা হচ্ছে মিটার দ্বারা, একটা সেন্টিমিটার দ্বারা, একটা হচ্ছে ন্যানোমিটার দ্বারা। ঠিক আছে, আমি তোমাদের এই মানগুলো কিন্তু দাগাই দিয়েছিলাম। হ্যাঁ, 5 স্টার। তো আমাদের এই আর এস এর মানটা আমাদের সবগুলোই পড়তে হবে, মিটারে কি, সেন্টিমিটারে কি, আর হচ্ছে ন্যানোমিটারে কি। তোমরা কিন্তু একক দেখো না, তোমরা অবশ্যই এককটা আগে দেখবে যে কোন এককে দিছে। সারা কিন্তু মান ঠিক রেখে একক চেঞ্জ করে দেবে। হ্যাঁ, আমাদের এককটা জানতে হবে। আচ্ছা, আমি তোমাদের একটা জিনিস শিখাইছিলাম কালকে, মনে হয় না? এই যে লাইমেন সিরিজ কখন হবে, বামার, প্যাসেন, ব্যাকেট, ফুন্ড। লাইমেন মানে কি বলতো? আলিফ লাইলা, ওই যে তোমাদের শিখেছিলাম, আলিফ কয় নম্বর হরফ? 1 নম্বর হরফ। লাইমেন হচ্ছে, লাইমেন কি বলতো? 1 নম্বর। যদি 1 নম্বরে আসে তাহলে হচ্ছে সেটা n = 1, মানে 1 নম্বরে আসলে সেটা হচ্ছে লাইমেন। আর বামার মানে কি বলতো? বামার মানে হচ্ছে বাইনারি। বাইনারি বামার বামার মানে কি? বাইনারি। আর বাইনারি কয়? 0 আর 1, মানে 2টা। তাহলে বামার সিরিজ হচ্ছে 2 নম্বরে আসবে। ঠিক আছে, তারপর প্যাসেন সিরিজ কয় প্যাস বলো তো? 3 প্যাস। কয় প্যাস? 3 প্যাস। তাহলে এখানে এটা 3 নম্বরে আসবে। 4 নম্বর হচ্ছে ব্যাকেট। আমি তোমাদের শিখেছিলাম বাস্কেট। বাস্কেট মানে কি? এক একটা, দুইটা, তিনটা দাগ, আর উপরে একটা থলি।
উপরে একটা তোমার কভার আর কি, টোটাল হচ্ছে 4টা। দেখো 1টা 2টা 3টা 4টা, বা এখানে একটা রাইটে লেফটে নিচে আর উপরে। তাহলে বাস্কেটে কয়টা থাকে? 4টাই থাকে না? এই যে বাস্কেটে আমরা যে ফলটল রাখি আর কি, ঠিক আছে সেগুলা। তাহলে বাকেট মানে বাস্কেট কয়টা? 4টা। ফুট মানে হচ্ছে 5, মানে ফুট ফুট পায়ের আঙ্গুল কয়টা? 5টা, 5। আর হ্যামফ্রেস সিরিজ 6। এটা একটু অন্য বইতে দেওয়া নাই, এটা তোমরা একটু দেখে নিও, হ্যাঁ। আচ্ছা, আশা করি এটা তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। আমাকে একটু জানাও এটা বুঝতে পারছো কিনা, কেউ একটু লিখে জানাও যে এটা বুঝতে পারছো কিনা। লিখে জানাও অথবা আমাকে বলো একটু, হ্যাঁ, যে বুঝতে পারছো কিনা। বলতে পারো, কথা বলতে পারো। আজকে তো আমাদের মাইক সিস্টেম ঠিক আছে, হ্যাঁ। আজকে তোমরা কথা বললে আমি শুনতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমাদের এগুলো লাগবে না, এগুলো লাগবে না, এগুলো লাগবে না। এই যে দেখো এটা এটা হচ্ছে রেখা বর্ণালীর সাহায্যে মৌল শনাক্তকরণ। মানে আমরা এতক্ষণ যা পড়ছি আমরা সেটা এখানে একটু আলোচনা করে নেবো। এখান থেকে আমাদের 18 সালে একটা মেডিকেলে কোশ্চেন আসছিল, এবং এই কোশ্চেনটা মোটামুটি কেউ পারে নাই, যে ফার্স্ট ছিল কেউ পারে নাই। মানে এই কোশ্চেনটা করবে, মানে আমরা কেউ ভাবছিলাম না যে এই কোশ্চেনটা করতে পারে। ঠিক আছে, তো তোমাদের এই জিনিসটা একটু পড়তে হবে, সারা যদি আলাদা করে। এবং মানে সবাই মুখস্থ করে, দেখো মুখস্থ করে জীবনে মনে থাকবে না, এটা শিওর থাকো। মুখস্থ করলে এই তথ্যগুলো কোনোদিনও মনে থাকবে না, এগুলো তোমার টেকনিক্যালি মনে রাখতে হবে। এবং আমি সেই টেকনিক গুলো তোমাদের হেল্প করবো, হ্যাঁ, টেকনিক গুলোতে হেল্প করবো। আচ্ছা ঠিক আছে, সেই টেকনিক গুলোতে আমি তোমাদের হেল্প করবো যে তোমরা কেমনে মনে রাখবা। ঠিক আছে, জাস্ট আমার এই কথাগুলো একটু শোনো। ঠিক আছে, দেখো একদম পানির মতো সহজ হয়ে যাবে। সোডিয়াম, এটা তো সবাই জানো, সোডিয়ামটা মনে রাখার কিছু নাই। সোডিয়াম কি বলতো? সোডিয়াম হচ্ছে সোনালী হলুদ। সোডিয়াম যে সোনালী হলুদ এটা সবাই জানো। এর দুইটা তরঙ্গ দৈর্ঘ্য, একটা হচ্ছে 189.6, একটা হচ্ছে 590। একটা হচ্ছে 590, একটা হচ্ছে 589.6। এটা হচ্ছে ইনভার্সিটি কোশ্চেন, হ্যাঁ, এটা হচ্ছে ইনভার্সিটি কোশ্চেন। ঠিক আছে, সোডিয়াম হচ্ছে সোনালী হলুদ, সোডিয়াম সোনালী, সোনালী সোডিয়াম সোনালী। সোডিয়াম কি বলতো? সোনালী। সোডিয়াম হচ্ছে কি বলতো? সোনালী, এটা তো সবাই জানো। সোডিয়াম হচ্ছে সোনালী হলুদ, এটা ছোটবেলা থেকে পড়তেছো, এটা নিয়ে আমি ঘামাবো না। তোমরা যেটা পড়ো নাই কিন্তু পরীক্ষা আসে, যেমন আমাদের সময় আসলে মার্কারি, এটা কেউ কখনো পড়ে নাই। তবে হাইড্রোজেন তোমাদের সময় আসতে পারে, এটাও কেউ পড়বে না। আর এটা হচ্ছে স্টেনসিয়াম, এটা তো জীবনে পড়বে না। তো দেখো আমি তোমাদের এই হাইড্রোজেন মনে রাখার টেকনিকটা শিখাই। দেখো এটা সবার সাথে শেয়ার করবে তোমরা। আহ তোমাদের আমাদের কি কোচিং কোচিং তো বলছিল এসব করে নিও, বুঝছো তো? আমরা তো ওইভাবে মনে রাখতে পারি নাই। হাইড্রোজেন, হাইড্রোজেন মানে কি বলতো? হালকা গ্যাস। হালকা গ্যাস উপরে উঠে যায় না আকাশে? আর আকাশে কি থাকে বলতো? আকাশে কি থাকে? আকাশে থাকে হচ্ছে পরি। আকাশে কি থাকে? পরি। আকাশে কি থাকে? লাল পরি, নীল পরি। আকাশ মানে কি বলতো? আসমান। তাহলে আসমানে কি থাকে? লাল পরি আর নীল পরি। আসমানে থাকে লাল পরি নীল পরি। আর আসমান মানে কি বলতো? হাইড্রোজেন, কারণ হাইড্রোজেন গ্যাস হালকা উপরে থাকে। তাহলে আমাদের আসমানে কি থাকে? লাল পরি আর নীল পরি। আর আসমানে কি থাকে? হাইড্রোজেন গ্যাস। লাল পরি নীল পরি আসমানে থাকে। ঠিক আছে। আর আসমানে থাকে কি করে? মনে করো শুধু তো ওদের ক্ষুধা লাগলে কিছু খায়, ওরা খায় বেগুন খায়, বেগুনের চপ খায়। ঠিক আছে, বেগুনের চপ খায়। তাহলে দেখো এই হাইড্রোজেন পরমাণু 4টা আছে। এক নাম্বার হচ্ছে 4টা বর্ণমূল রাখবা। এক নাম্বার হচ্ছে আসমানি, মানে আসমানে উঠে গেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে 2 নাম্বার মনে রাখবা হচ্ছে লাল পরি, তারপর হচ্ছে নীল পরি। তাহলে আমাদের কে কে আছে? লাল পরি নীল পরি কোথায় ওরে? আসমানে ওরে। এবং ওরা কি খাচ্ছে? বেগুন ভাজা খাচ্ছে, বেগুনের চপ খাচ্ছে, বেগুনি, হ্যাঁ, এটা বইতে নাই, এটা প্রথমের দিকে আছে। তো এই 4টা হচ্ছে হাইড্রোজেনের কালার। ঠিক আছে, হাইড্রোজেনের কালার। আর মার্কারির কালারটা যদি তোমরা কেমনে মনে রাখতে চাও, ঠিক আছে, ওয়াও চপ। আচ্ছা, আর মার্কারি কালারটা যদি তোমরা মনে রাখতে চাও, আমার গল্প বলতে হবে। ঠিক আছে, আমি হচ্ছে সেন্ট জোসেফ কলেজ থেকে, সেন্ট জোসেফ। তো আমাদের সেন্ট জোসেফের আমি যে সেকশনে ছিলাম, এই সেকশনের নাম হচ্ছে মার্কারি। আমাদের সেকশনের নামই ছিল মার্কারি। তো দেখো ওই মার্কারি সেকশনে কি হয়েছে, মার্কারি সেকশনে আমার একটা ফ্রেন্ড ছিল, ও তোমার হচ্ছে আমাদের সোমবারে তোমার হচ্ছে পিটি করাইছে। তো জাতীয় সঙ্গীত বলাইছে আর কি। তো ও হচ্ছে তোমার একটা মানে জুতা কিনছিল কমলা কালারের, তো কমলা কালারের জুতা কিনছিল। তো আমরা অনেক মানে মজা নিতাম যে কি কমলা কালারের জুতা কিনছিস। ঠিক আছে, তো ও যখন সঙ্গীত করতো তখন কিন্তু কি করতো, আমি বলতো না সেলুট দে, তো হচ্ছে কমলা কালারের জুতো পরে তোমার পতাকাকে সেলুট দিত। আর পতাকা কি বলতো? পতাকা হচ্ছে লাল, সরি, পতাকা লাল আর সবুজ। তাহলে দেখো আমাদের যে মার্কারি, মার্কারি মানে মূল কথা যে সোহান ভাইয়ের সেকশন, ঠিক আছে, এর মনে রাখতে পারো। তাহলে মার্কারি, তাহলে মার্কারিতে কি হয় বলো তো? ও কি করতো? পতাকা সেলুট দিত লাল সবুজ, আর ওর জুতার কালার ছিল কমলা, এই 3টা। তাহলে লাল সবুজ কমলা হচ্ছে মার্কারি কালার। এটা 18 সালে মেডিকেল আসছিল। ঠিক আছে, তারপরে স্ট্রনসিয়াম, স্ট্রনসিয়ামের ক্ষেত্রে আসমানি বর্ণ, একটা হচ্ছে 4টা রেখা, আর লাল বর্ণ 3টা। এটা এখানে মনে রাখবে, দেখো আসমানি আর লাল, হ্যাঁ। তো দেখো এই আসমানিতে 4টা রেখা, আসমানিতে করে বলো তো 4টা রেখা, এটা মনে রাখবে কেমনে? দেখো আসমানি লেখো, সরে আ, দন্ত স, ময়কের আমার দন্ত নয়স্কারিনী, আসমানি। এখানে কয়টা হরফ আছে বলো তো? 4টা, 4টা অক্ষর আছে। তাহলে আমাদের আসমানি হচ্ছে 4টা রেখা দিবে। আর লাল, লাল এটা ইংলিশ লেখো, রেড, আর ই ডি, রেড। রেডে কয়টা হরফ আছে বলো তো? 3টা। তাহলে আমাদের লালটা কয়টা দিবে? 3টা রেখা দিবে। ঠিক আছে, এটা 3টা রেখা দিবে, এটা 4টা রেখা দিবে। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো, এবং তোমাদের আশা করি সুন্দরভাবে মনেও থাকবে। ঠিক আছে, আমরা এটা মোটামুটি সবাই ইগনোর করে, আমরা কিন্তু সুন্দরভাবে এটা বুঝাই দিলাম কেমনে পড়বা। ওকে, আর আমাদের এই দুইটার বর্ণালী মনে রাখতে হবে, কত তরঙ্গ দৈর্ঘ্য এটাও মনে রাখতে হবে।
আর আমরা তো পড়ছি এই যে বেনিয়া সহকলার বর্ণালী গুলো করলাম না, কোনটা তরঙ্গ দৈর্ঘ্য কত, এই যে আমরা 75 75 25 একটা টেকনিক দিলাম না, সেভাবে তোমরা পড়ে ফেলবা। তাহলে স্টোন সেভেন ক্ষেত্রে লাল কয়টা বলো তো? রেড, রেড মানে তিনটা। আর আসমানি তো চারটা অক্ষর, তাহলে আসমানি কয়টা? চারটা। আর মার্কারির কথা বললাম, হাইড্রোজেন কথা বললাম, যে লাল নীল, লাল নীল পরি কোথায় ওরে? আসমানে ওরে। ওরা কি খায়? বেগুন ভাজা খায়। তাহলে লাল নীল আসমানি আর বেগুন, এই চারটা হচ্ছে হাইড্রোজেন। আর হাইড্রোজেন কি সব আকাশে থাকে, হালকা গ্যাস। ওকে। আচ্ছা, এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো অথবা লেখো। ভাইয়া প্রত্যেকটার কি তরঙ্গ দৈর্ঘ্য মুখস্থ করতে হবে? প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য মুখস্থ করা সম্ভব বলো? প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য তো মুখস্থ করা সম্ভব না। তোমরা কি করতে পারো? তোমরা হচ্ছে জাস্ট সোডিয়াম একটা মুখস্থ করবা, সোডিয়াম একটা পরীক্ষা আসে, হ্যাঁ, ওগুলো একটু দেখতে পারো, রিডিং দিতে পারো, ওগুলো তো মুখস্থ থাকে না। তবে একটা মজার বিষয়, ওগুলো কিন্তু রেঞ্জের মধ্যে আছে। ওগুলা কিন্তু সব কি বলতো, চালাকি করতে হবে, ওগুলো কিন্তু সব রেঞ্জের মধ্যে আছে, তুমি দেখবে যে রেঞ্জের মধ্যে আছে কিনা। যেমন আমরা কিন্তু বেনিয়া সহকলা মানে বেগুনি নীল আসমানি এগুলো করছি না, এগুলো কিন্তু আমরা সব মুখস্থ আছে। তার মানে আমি কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জের মধ্যে সবুজ, কোন রেঞ্জের থেকে কোন রেঞ্জের মধ্যে আসমানি, এগুলো কিন্তু আমরা জানি। তো সেই হিসেবে আমাদের এগুলো একটু মনে রাখতে হবে। তার মানে আমাদের দায়িত্ব হচ্ছে বেনিয়া সহকলার ওই রেঞ্জ গুলো মনে রাখা। আর এগুলো আমরা মোটামুটি এমনি মনে রাখতে পারবো। ঠিক আছে, আমাদের মূল হচ্ছে এই কালার গুলো। আচ্ছা। আপনি কোন কলেজে পড়ছিলেন? আমি পড়ছিলাম সেন্ট জোসেফ ঢাকা। সেন্ট জোসেফ ঢাকা। ঠিক আছে, ঢাকা সেন্ট জোসেফ। আচ্ছা, এখন দেখো বোর পরমাণু মডেল থেকে হাইড্রোজেন পরমাণুর ব্যাখ্যা, এখানে জাস্ট একটা লাইন পড়বা রিডিং, হ্যাঁ। নিম্ন শক্তি স্তর থেকে স্বল্প শক্তি সম্পূর্ণ স্থায়ী সর্বনিম্ন অবস্থাকে বলা হয় গ্রাউন্ড স্টেট। এটা পড়বা, একটা লাইন বললে হচ্ছে। এই যে সেম জিনিস, বুঝছো? এই সেম জিনিস আমাদের সূত্র পড়ছিলাম, মনে আছে যে আর এস, প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ, এখানে আমরা এগুলো একটু বের করতে পারি। আচ্ছা, এগুলো ইনভার্সিটিতে আসে, বুঝছো? তরঙ্গ সংখ্যা নির্ণয় এগুলো হচ্ছে ইউনিভার্সিটিতে আসে। এগুলো কেমনে করবা? সূত্রটা বসাইবা, তারপর সাপোজ দিছে যে 3 নাম্বার থেকে 2 নাম্বারে আইছে, তাহলে N1 কত বলো তো? N1 হচ্ছে 2, এর বসা দাও। আর এস কত? 1 মাইনাস, তাহলে এন এর মান 2 হলে কত? 2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার, তাহলে কত হচ্ছে? তাহলে দেখো, এটা লসাগু টসাগু করো। আর এস কত আছে এখানে? 1/4 মাইনাস 1/9, তারপর 36। হ্যাঁ, তাহলে আর এইস, তাহলে কত হচ্ছে? হলো 36 হচ্ছে। তাহলে এখানে 9 মাইনাস কত হয়? 5, তাহলে 5 আর এইস হচ্ছে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের 5 আর এইস বাই 36। ঠিক আছে, এভাবে একটু বের করা যায়, এগুলো কিন্তু বের করা যায়, বুঝছো? এখানে তোমার একটা N2 আর একটা N1 দেওয়া থাকবে, বলবে যে এটা তরঙ্গ সংখ্যা বের করে, আমরা কিন্তু আর এইস এর মান সহ বের করবে হবে। ঠিক আছে, তাহলে দেখো N2 থেকে N3 থেকে 2 তে আসলে এত, 4 থেকে 2 তে আসলে এত, 5 থেকে এত, 6 থেকে এত। হ্যাঁ, এই মানগুলো আমাদের লাগবে, এই মানগুলো পরীক্ষা আসে। ঠিক আছে, ইউনিভার্সিটিতে আসে। হ্যাঁ, এটা 5 স্টার দাও। ঠিক আছে, এটা হচ্ছে 5 স্টার দাও। আর আরেকটা জিনিস দেখো, আমাদের যে আলিফ লাইলা মানে লাইম্যান সিরিজ 1 নম্বরে যদি আসে, তখন আমাদের যেটা সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মি। বলো তো, আমি কি বলছিলাম? দৃশ্যমানের আগে কে? আগে হচ্ছে ইউভি, দৃশ্যমানের আগে ইউ, আর পরে হচ্ছে আয়ার। ঠিক আছে, তাহলে বাকি সবগুলো দেখো, দৃশ্যমান হচ্ছে বামার। দৃশ্যমান মানে কি বলো তো? বামার। কারণ বাইনারি, আমরা হচ্ছে বাইনারি দেখতে পারি না? বাইনারি কিন্তু আমরা দেখতে পারি, 0 1, এগুলো তো আমরা দেখতে পারি। তাহলে আমাদের বাইনারি হচ্ছে দৃশ্যমান, আর দৃশ্যমান হচ্ছে কোন অঞ্চল বলো তো? তাহলে বাইনারি হচ্ছে বামার, বামার মানে কি? বাইনারি। তাহলে বামার হচ্ছে দৃশ্যমান অঞ্চল, আর এটার আগে হচ্ছে লাইমেন ছিল, তাহলে লাইমেন কি হয় বলো তো? ইউভি। আর এটার পরে হচ্ছে আয়ার, মানে বাকি সবগুলা আয়ার। তাহলে পরীক্ষা এভাবে কোশ্চেন আসতে পারে যে কোনটি আয়ার অন্তর্ভুক্ত নয়, অপশনে দিবে দৃশ্যমান। আর ইন্টার একটা আসবে তোমাদের পরীক্ষায়, লিখে দিলাম, সেটা হচ্ছে এই বামার, যে বামার কোন অঞ্চলে অবস্থিত? দৃশ্যমান অঞ্চলে অবস্থিত। 10 স্টার দাও এটা। ঠিক আছে, বামার দৃশ্যমান অঞ্চলে অবস্থিত, এটা ইন্টার আসবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, হ্যাঁ, এগুলো শর্টকাট বুঝতে পারছো। আর এগুলো ইউনিভার্সিটিতে আসবে, কেমনে বের করবে আমি তো শিখাই দিলাম। তারপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো রিডিং দিও পারলে, হ্যাঁ, এই বর্ণটা রিডিং দিও। আসলে মেডিকেলে কি দেখি দেওয়া যায় আসলে বলা যায় না, বুঝছো? প্রেডিক্ট করা যায় আর কি। যেহেতু এখান থেকে 2টা কোশ্চেন আসবে, সো তোমরা এটা বেশি, এটা আসার পসিবিলিটি বেশি, এটা আর এই যে এই তরঙ্গ দৈর্ঘ্য সংখ্যাটা। হ্যাঁ, আর চিত্ররেখার বর্ণালী রিডিং, এগুলো যদি আসে তাহলে কঠিন পর্যায়ের কোশ্চেন। আর এগুলো না, এগুলো যদি নাও পারো, তোমার ফার্স্ট হওয়ার ঠিক আটকাবে না। এসব কোশ্চেন কেউ পারে না, 2-1টা কোশ্চেন এরকম থাকে। ঠিক আছে, আর এই সবগুলো পড়তে যায়, ইজিগুলো যদি মনে না থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে চান্সই হবে না। এইসব কঠিন কঠিন অনেক জিনিস পড়তে যায়, দেখা যাচ্ছে সহজগুলো মনে থাকে না। ঠিক আছে, আমার কাছে যার সেকেন্ড টাইম, আমরা বেশিরভাগের সাথে কথা হয়েছে, ওরা বলছে ভাইয়া যে আমরা আবল তবল পড়তে যাই, সহজগুলো পারি নাই। যেটা আমরা, আপনি বারবার বলছেন, আমরা শুনি নাই, ভুল করছি। তো তোমাদের এটা সাজেশন থাকবে, আগে চান্স নিশ্চিত করো, তারপরে তোমাদের র্যাঙ্ক কমা যাও, কমাও, সমস্যা নাই। ঠিক আছে, আর এগুলো ফরজ, এগুলো ফরজ, এগুলো আসবে। এখান থেকে একটা জিনিস ভাবো যে 2টা কোশ্চেন আসবে, হ্যাঁ, 2টা বা 3টা। আমরা তো অনেক আমি তো তোমাদের অনেক দাগাচ্ছি, অনলাইন তো অনেক দাগাচ্ছি, আমি তো অফলাইনে অনেক কম পড়াই, এসব দাগাই নেই কিছু। এখান থেকে বা আমার দাগাই এরকম অনেক কম দাগাই। ঠিক আছে, এটা এটা রিডিং করবা। ঠিক আছে, আচ্ছা। তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হলে এন টু ক্ষুদ্রতম হিসাবে রিডিং, হ্যাঁ। আচ্ছা, তারপর জাল, জাল পাসপোর্ট শনাক্তকরণে কি কি রশ্মি বার করা হয়? ডাইরেক্ট মেডিকেলে কোশ্চেন, ইউভি রশ্মি। আচ্ছা, আরেকটা জিনিস, মেডিকেলে হেডলাইন থেকে প্রচুর কোশ্চেন করে, প্রত্যেকবার 2-3টা কোশ্চেন হেডলাইন থেকে আসে, ওই জন্য তোমার হেডলাইনটা ভালো করে পড়বা, বুঝছো? যেসব হেডলাইন থেকে দেখো, ডাইরেক্ট যে জাল টাকা শনাক্তকরণে ইউভি ইউজ করা হয়। ঠিক আছে, ইউভি, ইউভি রশ্মি ইউজ করা হয় জাল টাকা শনাক্তকরণে। ক মার্কে তো অনেক আসে না।
আচ্ছা, তো দেখো এই যে জাল টাকা শনাক্ত করার জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে 230 থেকে 375 ন্যানোমিটার। 230 থেকে 375 ন্যানোমিটার। আর দেখো 230 আর 375 ন্যানোমিটার কি বলতো, ইউভি রশ্মির অন্তর্গত। আর আমাদের 380 থেকে 780 কি বলতো, দৃশ্যমান। তাহলে দৃশ্যমানের আগে কে বলতো, ইউভি। তাহলে আমাদের এটা হচ্ছে ইউভির অন্তর্ভুক্ত, এভাবে মনে রাখা যায়। আর এই যে আমাদের সিকিউরিটি ডিভাইসে ইউজ করা হয় হচ্ছে অপটিক্যাল সেন্সর ফসফোর। তাহলে ফসফোর ইউজ করা হয়, ইউজ করা হয় বলতো অপটিক্যাল সেন্সর ফসফোর ইউজ করা হচ্ছে, অপটিক্যাল ফসফোর ইউজ করা হচ্ছে, ঠিক আছে। ফ্লুorescence বলা হয়, কি ফ্লুorescence, এটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 230 থেকে 700 375, 230 থেকে 375। আর 380 থেকে কি শুরু বলতো, 380 থেকে কিন্তু আর দৃশ্যমান শুরু হয়ে যায়, ঠিক আছে। ফসফোর সম্পর্কে আমাদের একটু পড়তে হবে। তারপরে এখানে কিছু আবল তাবল দিছে যে কোচিং থেকে এগুলো পড়াই, ঠিক আছে। E3+ লাল, তারপরে TB+ সবুজ, আর ইউ হচ্ছে নীল। ইউরোপীয় ইউনিয়নের দেখবে পতাকা নীল কালারের, এজন্য ইউ হচ্ছে নীল, মনে রাখবা। তারপরে ইউ হচ্ছে আবার ইউ হচ্ছে 2+, হ্যাঁ 2+ হচ্ছে নীল, আর 3+ হচ্ছে রেড, আর এডি রেড লাল, ঠিক আছে। আর টিবি হচ্ছে সবুজ, সবুজ কালারের টিভি মনে করো যে খেলার মাঠ দেখলা সবুজ কালার, সবুজ, এগুলো একটু মনে রাখবে, এগুলো আসে না, হ্যাঁ রিডিং দিবা 2 আর 2বার রিডিং দিবা, ঠিক আছে, কোচিং আসে এগুলো। তারপরে যে এই যে ফসফোর যে কালি আছে না, এটার নাম হচ্ছে ইউভি ফ্লুorescent ইঙ্ক, ঠিক আছে। এর অন্যটা নাম আছে ইউভি ফ্লুorescent ইঙ্ক। সেম জিনিস, এগুলো হচ্ছে তোমার স্পেকট্রোমিটার ইউজ করা হয়। হ্যাঁ, এর কেমন আর কি জালটা শনাক্ত করা হয়, এটা হচ্ছে তোমার ইউভি রশ্মিতে কোন কালারের কোন কালি, এটা রিডিং দিবা। হ্যাঁ, কোন ডলারের কোন কালি, $100টা পড়বা, 100 আর 10 এই দুটো পড়বা। হ্যাঁ, এটা কমলা, এটা হচ্ছে লাল। 100 আর হচ্ছে $100 হচ্ছে লাল কালারের, $100 হচ্ছে কি কমলা কালারের, আর $10 হচ্ছে লাল কালারের, এই দুটো একটু পড়বা। হ্যাঁ, এই দুটো পড়লে হচ্ছে। আর বাকিগুলো রিডিং দিও আসার মতো। হ্যাঁ, তাও আবল তার কোশ্চেন যদি অধ্যায় থেকে করে, এই জন্য একটু পড়বা রিডিং। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখো, প্রতিভাব অনুভব এগুলো লাগবে না, রিডিং দিবা, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন সব রিডিং দিবা, ঠিক আছে। এগুলো কিন্তু সারি দিবে না, রিডিং দিবা, রিডিং দিয়ে রাখবে একবার, ঠিক আছে। কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেলে আমাকে একটু বলো। আচ্ছা, এনার্জি সেভিং ফ্লুorescent লাইট বাল্ব তৈরিতে কি করা হয়, পারমাণবিক জ্বালানি ইউজ করা হয়, ঠিক আছে। এটা ইউভি রশ্মি ফসফরে ব্যবহৃত হয়ে থাকে, ঠিক আছে। 1 স্টার। আচ্ছা, আরেকটা কোশ্চেন, সেটাও তোমাদের কোচিং আসে, এটা স্যারদের চোখে পড়বে কিনা দেখো। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ফ্লুorescent লাইট বাল্বে 20% বিদ্যুৎ শক্তি আলো সৃষ্টি করে, ঠিক আছে। আর আমাদের হচ্ছে ফিলামেন্ট, সাধারণ ট্যাংস্টেন ফিলামেন্ট আছে না যেটা, সেখানে হচ্ছে 5% বিদ্যুৎ আলো শক্তি উপযোগ করে, ঠিক আছে। তো দেখো একটা হচ্ছে সাধারণ ট্যাংস্টেন যেটা ফিলামেন্ট, সেখানে হচ্ছে 5%, আমাদের ফ্লুorescent লাইট এখানে হচ্ছে 20%। এই দুটো একটু মাথায় রাখবে। হ্যাঁ, এটা হচ্ছে 1 স্টার দাও, ঠিক আছে। 1 স্টার, এগুলো কোচিং এ দিয়ে থাকে। হ্যাঁ, কোচিং এর হাইস্ট পাওয়ার জন্য এগুলো একটু পড়তে হবে, এগুলো কিন্তু দেবে, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা লাগবে। হ্যাঁ, 5% আর হচ্ছে আমাদের হচ্ছে 20%। ফ্লুorescent একটু বড় লোক টাইপের 20%, আর এটা হচ্ছে 5%। নর্মাল আমাদের যে লাইট ট্যাংস্টেন, ঠিক আছে। আচ্ছা, তারপর চিকিৎসা ক্ষেত্রে আমাদের আয়ার রশ্মির ব্যবহার মনে আছে, আমাদের নিয়ার আয়ার আর হচ্ছে ফার আয়ার, এই দুইটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ইউজ করা হয়েছিল, ঠিক আছে। নিয়ার আয়ার, ফায়ার। আর মিডিল আয়ার কি বলতো, জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণ, 10 স্টার, জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণ। তাহলে হচ্ছে এই যে আমাদের মিডিল আয়ার, বুঝছো, এটা হচ্ছে জৈব যৌগের কার্যক্রম শনাক্তন করে, আরেকটা কাজ করে, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মিডিল আয়ার, ঠিক আছে। একে বলা হয় বডি আয়ার। মিডিল আয়ারকে কি বলে বলতো, বডি আয়ার। তাহলে আমাদের মিডিল মানে কি, ম্যান। মিডিল মানে কি বলতো, ম্যান। মিডিল এমতে মিডিল এমতে ম্যান, আর ম্যান মানে কি বলতো, বডি। ম্যান তো মানুষের তো বডি থাকে, তাহলে বডি আয়ার কাকে বলা হয়, মিডিল আয়ারকে বলা হয় বডি আয়ার। তাহলে বডি আয়ার কাকে বলা হয়, মিডিল আয়ারকে। আবার জৈব যৌগ শনাক্তকরণে ইউজ করা হয় কোনটা, মিডিল আয়ার। ওকে, আচ্ছা। তারপরে এখানে ডেন্টাল থেকে কোশ্চেন আসলো যে নিয়ার আয়ার আর হচ্ছে ফার আয়ারের ব্যবহার, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ, কারণ মেডিকেল রিলেটেড সব। নিয়ার আয়ার আর ফার আয়ার, তাহলে নিয়ার আয়ারের ব্যবহার দেখো। নিয়ার আয়ার মনে করো, মনে রাখবো যে নিয়ার মাথা, মনে রাখবে কি বলতো, নিয়ার মাথা মানে মাথার কাছাকাছি, তার মানে না নিয়ার। বুঝতে বুঝতে হ্যাঁ, নিয়ার আয়ার মানে মনে রাখবো যে মাথা। কেউ কি কথা বলতেছো, কিছু বলবা? এদিকে বাতাস, এদিকে বাতাস। কোন দিকে বাতাস, কি বলো? মাইক্রোফোন অন ছিল। আচ্ছা, নিয়ার আয়ার, হ্যাঁ নিয়ার আয়ার মানে মাথার নিকটে। তাহলে নিয়ার আয়ারের যত রোগ সব মাথার, যেমন দেখো মস্তিষ্কের হিমোগ্লোবিন, মস্তিষ্কের রক্তের হিমোগ্লোবিন মাথা। তারপরে ডট ডিফিউজ অপটিক্যাল ক্রোমাটোগ্রাফি, এটা ইউজ করা হয় মাথায়, এই যে খুলির পর্যবেক্ষণে। তারপরে শিশুদের মস্তিষ্কের ক্ষত নির্ণয়ে, মানে যত মাথার কাজ আছে সব কি বলতো, নিয়ার আয়ার। তাহলে আমাদের মনে রাখবো কি বলতো, নিয়ার হেড, মাথার কাছে, নিয়ার মাথা, মাথার কাছে। তাহলে আমাদের নিয়ার আয়ারের যত ইউজ সব কোথায় বলতো, মাথায়। এমনকি স্ট্রোকের ক্ষেত্রে কি ইউজ করা হয় বলতো, স্ট্রোকের ক্ষেত্রে আমাদের নিয়ার আয়ার ইউজ করা হয়, যেটা তোমার নিউরো ফিডব্যাক ভালো হয়, কোভিড স্যারের বই তথ্য। নিয়ার আয়ার হচ্ছে আমাদের মাথা, তার মাথার যত রোগ সবগুলো নিয়ার আয়ারের, ঠিক আছে। আর ফার আয়ার মানে দূরের, ফার আয়ার এটার ক্ষেত্রে হচ্ছে তোমার
শ্বেত রক্তকণিকার প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে। এটা হচ্ছে 4 সেন্টিমিটারের গভীরে যেতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত ব্যথা টাটা ইউজ করা হয়, ঠিক আছে। এটা একবার ইউনিভার্সিটিতে আসছিল যে মানে নর্মাল ব্যথায় কি ইউজ করা হয়, ব্যথার ক্ষেত্রে তোমাদের দূরবর্তী আয়ার। কিন্তু মাথার যত রোগ, মস্তিষ্কের রক্তের হিমোগ্লোবিন, তারপরে খুলির পর্যবেক্ষণ, মস্তিষ্কের রোগ নির্ণয়, ডট ডিফিউজ অপটিক্যাল ক্রোমাটোগ্রাফি, সবগুলো হচ্ছে নিয়ার আয়ার। আর বাকি যেসব আছে যেমন ব্যথা ট্যাথা লাগলে, তবে দেহকোষ টিস্যুর বৃদ্ধিতে, এগুলো হচ্ছে ফার আয়ার। ওকে, আচ্ছা। তারপরে এখানে আবার দেখো আয়ারের দুইটা কৌশল আছে। এটা হচ্ছে লো ইমিশন, এটা হচ্ছে লেজার ইমিশন। তো লো ইমিশন হচ্ছে ফোজার শোল্ডার। শোল্ডার মানে হচ্ছে এটা হচ্ছে শোল্ডার, ঠিক আছে। এটা হচ্ছে শোল্ডার। তাহলে শোল্ডারের ব্যথার ক্ষেত্রে হচ্ছে ফার আয়ার, মনে রাখবা এফ তো শোল্ডার, সরি ফার আয়ার বলতেছে। হ্যাঁ, ফিজিওথেরাপি তো ফার আয়ার ইউজ করা হচ্ছে। আচ্ছা যাই হোক, ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে হচ্ছে লো ইমিশন। হ্যাঁ, লো ইমিশন ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে লো ইমিশন। দেখো এটা যখন এভাবে করে একটু লো হয়ে যায়, ঠিক আছে, লো ইমিশন ফ্রোজেন শোল্ডার। আচ্ছা, আর লেজার হচ্ছে যে এগুলো রিডিং দিবা, ঠিক আছে, 4 সেন্টিমিটার গভীরে যেতে পারে। তোমার লেজারটা অনেকটা মানে ফার আয়ারের মতো। ওকে, আচ্ছা, এটা তোমার ব্যথাটাতে ইউজ করা হয়, এটা রিডিং দিবা। হ্যাঁ, 2 আর 2 রিডিং দিবা, কিন্তু এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। তাহলে নিয়ার হেড মানে মাথার যত রোগ সেগুলো নিয়ার আয়ার, আর বাকিগুলো ব্যথা ট্যাথা এগুলো হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ফার আয়ার। এবং এটা কিন্তু ডেন্টালে আসছিল, সো নিয়ার আয়ার তোমাদের মেডিকেলে আসতে পারে। আচ্ছা, আমরা আর 12 মিনিট পরে একটু ব্রেক দেবো। হ্যাঁ, 12 মিনিট একটু পরে আমরা তো ব্রেক দেবো। এই যে আমাদের আসল জিনিস এমআরআই, খুব গুরুত্বপূর্ণ জিনিস এমআরআই। বলো তো আমাকে, আচ্ছা আমাকে বলো এমআরআই কোনটা ইউজ করা হয়, কোন তরঙ্গ ইউজ করা হয়? আমি তোমাদের সুন্দরভাবে বুঝাইছি, কেউ আমাকে বলো তো। রেডিও রেডিও ওয়েভ। ভেরি গুড। আর তোমরা আর কেউ কথা বলো না কেন? বুসরা, তুমি বলো তো কোনটা? রেডিও। বুসরা, তুমি কথা বলো তো, যে এমআরআই যন্ত্রে কোনটা ইউজ করা হয়? স্যার বলছি তো রেডিও। শোনা যাচ্ছে না, একটু জোরে। এই আনিকা বলো। রেডিও। রেডিও, আচ্ছা আনিকা বলো তো নিয়ার তোমার হচ্ছে এমআরআই যন্ত্রে কোনটা ইউজ করা হচ্ছে? আনিকা তুমি একটু বলো। রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ, আচ্ছা এটা আমরা মনে রাখবো কেমন, একটু বলো তো। ওই যে এমআরআই আর আর রেডিও আর। ভেরি গুড, ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এভাবে মনে রাখতে পারি। আর এমআরআই পূর্ণরূপ ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটা মেডিকেল কোশ্চেন, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ঠিক আছে। এটা হচ্ছে কিসের কোশ্চেন বলো তো? মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। এবং এমআরআই সম্পর্কে আমাদের ফুল জানতে হবে, 10 স্টার। কারণ এমআরআই হচ্ছে এমন একটা জিনিস, এটা আমাদের চিকিৎসা ক্ষেত্রেও লাগে। মানে তুমি যদি মেডিকেলে নাও পড়ো তাও তোমার লাগে, তোমার আত্মীয় স্বজন অসুস্থ হলে এমআরআই লাগবে না? এই সম্পর্কে আমাদের নলেজ রাখতে হবে। ওকে, আচ্ছা, প্রথম তথ্য হচ্ছে এমআরআই পূর্ণরূপ হচ্ছে রেডিও ইমেজিং। তার মানে বলতো ম্যাগনেটিক মানে কি, চুম্বকের জন্য এটা কাজ করে, মানে চুম্বক দ্বারা কাজ করে। আরেকটা জিনিস লাগবে, আচ্ছা এমআরআই এর যে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক কত, 1 × 10⁴ হার্টজ, এটা লাগবে, মুখস্থ করবা, মুখস্থ সব এমআরআই সম্পর্কে সব মুখস্থ, ঠিক আছে। তাহলে 10⁴ হার্টজ, এটা হচ্ছে এসি কারেন্টে চলে, বুঝছো, এসি কারেন্ট মানে পর্যায়বৃত্ত কারেন্ট আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে 3D ছবি দেয়। এটা হচ্ছে কি দেয় বলতো? 3D ছবি দেয়। এটা কাজ করে হচ্ছে এনএমআর বা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স সিস্টেমের একটা সিস্টেমের মাধ্যমে কাজ করে, মানে পানির বিভিন্ন ঘনত্ব অনুসারে এটা ছবিটা দেয়। তাহলে এটা 3D ইমেজ দেয়। আর এটার ফ্রিকোয়েন্সিটাও ইম্পর্টেন্ট, 1 × 10⁴, 1 × 10⁴ হার্টজ, মাথায় রাখবা, এটার ফ্রিকোয়েন্সি মুখস্থ করতে হবে। এ দেখো বিডিএস 19-20 সালে কোশ্চেন, মেডিকেল 15-16 সালে কোশ্চেন। হ্যাঁ, এখান থেকে 2বার কোশ্চেন আসছে। আর এমআরআই এর ব্যবহার, এই তো একদম 50 স্টার। এমআরআই এর ব্যবহার, বলো তো এমআরআই এর ব্যবহার কি? মস্তিষ্কের টিউমার, এটা সবাই জানো, মাথায় দেখো না যে ভিতরে ঢুকে দেয় যন্ত্রের মধ্যে। তাহলে 1 নম্বর হচ্ছে মস্তিষ্কের টিউমার। তবে কোমল টিস্যু যেমন হাঁটুর জয়েন্টে থাকা 4টি লিগামেন্টের কোনটি ছিঁড়ে গেলে, ঠিক আছে, টর্ন লিগামেন্ট, এটা হচ্ছে কি বলতো? টর্ন লিগামেন্ট। টর্ন লিগামেন্ট ছিঁড়ে গেলে কোনটা? এমআরআই, ঠিক আছে। তারপর হচ্ছে মেরুরজ্জার টিউমার, মেরুরজ্জা মানে হচ্ছে তোমার এটা তো ব্রেনের মধ্যেই পড়ে। মেরুরজ্জা কি বলতো? কেন্দ্র মস্তিষ্ক মানে কি, ব্রেন মানে কি, একটা হচ্ছে মাথা, এটা হচ্ছে তোমার সুষমা কাণ্ড। সো এটাও কিন্তু আমাদের এমআই এর মধ্যে পড়ে। সো এটা আমাদের খুব সুন্দরভাবে পড়ে ফেলতে হবে। মস্তিষ্কের টিউমার, টর্ন লিগামেন্ট, মেরুরজ্জার টিউমার শনাক্তকরণে এমআরআই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হচ্ছে 50 স্টার। এই দেখো একটা কোশ্চেন আমরা পাইছি এখানে, যে মানবদের শরীর থেকে কোনটা ইউজ করা হয় বলো তো? মানবদেহ মানে কি? ম্যান, ম্যান মানে হচ্ছে মিডল লেয়ার, ঠিক আছে, মিডল লেয়ার ইউজ করা হয়। আচ্ছা, তারপর এমআরআই এর মূলনীতি। তো এমআরআই এর মূলনীতির মধ্যে প্রথমে লাগবে আমাদের, এটা কারা কারা কাজ করে, এটা কারা কারা এমআরআই যুক্ত হতে পারে, এই তিনটা মনে রাখবা, হাইড্রোজেন, ফ্লোরিন আর হচ্ছে কার্বন। হাইড্রোজেন, ফ্লোরিন, কার্বন, হাইড্রোজেন, কার্বন, ফ্লোরিন, হাইড্রোজেন, কার্বন, ফ্লোরিন। হ্যাঁ, এই তিনটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, এই তিনটা। এখানে হয়তো তোমার দিয়ে দিবে যে অক্সিজেন, ঠিক আছে, এটা মাথায় রাখবে কিন্তু, কারণ এটা আমাদের পানির উপর কাজ করে। আর পানির সাথে কি কি কাজ করে তোমার, এই যে যুক্ত হতে পারে। হ্যাঁ, 70% পানি থাকে আমাদের শরীরে। আচ্ছা, এখানে স্পিন থাকে, স্পিনের জন্য এগুলো লাগবে না। আচ্ছা, এটা হচ্ছে কতখানির মধ্যে কাজ করতে পারে, এটা লাগবে আমাদের। এটা হচ্ছে তোমার টেসলার কথা বলছিলাম, টেসলা, এই টেসলার কিন্তু অন্য একটা একক আছে, এটাও কিন্তু ফিজিক্সে পড়া, এটা ফিজিক্সে আসে।
ফিজিক্স কিন্তু এটা আসে যে টেসলার একক নয় কোনটি, ঠিক আছে? সরি, মানে টেসলারকে কিভাবে লেখা যায় এরকম ফিজিক্সে কোশ্চেন আসে। সো আমাদের এটা হার্টসটা মনে রাখতে হবে, 0.5 থেকে 3 টেসলা। টেসলা কিন্তু অনেক শক্তিশালী একটা একক, তাহলে 0.5 থেকে 3 হচ্ছে আমাদের এমআরআই যন্ত্রে ইউজ করা যাইতে পারে। আর আমাদের এখানে ইউজ হয় কারা কারা? এনএমআরআই কি ভাইয়া? কার্বন আইসোটোপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আইসোটোপ, আইসোটোপ টাইপেরই তো। আচ্ছা, আইসোটোপ আইসোটোপ আইসোটোপ, হ্যাঁ। আচ্ছা, তাহলে হাইড্রোজেন 1, কার্বন 13, আর হচ্ছে ফ্লোরিন 19। ওকে, আচ্ছা, বিজোড় সংখ্যক নিউটন বা প্রোটন যুক্ত এনএমআরআই পরমাণু। ওকে, তিনটা একটু মুছতে করবো, ঠিক আছে? দুর্বল ম্যাগনেটিক থাকে, তাহলে আমাদের আরেকটা পয়েন্ট হচ্ছে দুর্বল ম্যাগনেটিক। হ্যাঁ, তাহলে আমাদের এমআরআই পুনরূপ পড়লাম, দুর্বল ম্যাগনেটিক পড়লাম, 3ডি পড়লাম, তারপর আমরা কি পড়লাম বলতো? কোথায় কোথায় ইউজ হয় এটা? 50 স্টার। তারপর হচ্ছে আমাকে আহ এটার কতখানি শক্তি হয়? এটা হচ্ছে 0.5 থেকে 3 টেসলা। ওকে, আচ্ছা, তো আমাকে একটা জিনিস বলো, আবার হার্টজের কথা আবার এখানে দাগাই দিচ্ছে, আবার করলাম। এবং এটার আবিষ্কারকও লাগবে। উদ্ভাবন হচ্ছে 2003 সালে পাউল সি, এই দুজন আবিষ্কার করে, এবং এরা হচ্ছে তোমার হচ্ছে এটা আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পায়, ঠিক আছে? নোবেল পুরস্কার পায়, এটা ইম্পর্টেন্ট, 5 স্টার। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার মানে গুরুত্বপূর্ণ, 5 স্টার। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন ধরে দেখি, এটার অ্যান্সার কে পারে? ঠিক আছে, যে পারবে সে মনে করো খুব ভালো একটা জিনিস। আচ্ছা, আমাকে বলো, যেহেতু এটা এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, তার মানে আমার শরীরে যদি এখানে একটা বা তোমাদের মেয়েদের যদি তোমার হচ্ছে নাকের বা কানে কোনো ধাতু থাকে, তাহলে সেটা খুলে যাইতে হবে নাকি সেটা সহজ যাইতে হবে? এটা বলো, কে পারো? খুলে যেতে খুলে হবে। যেতে খুলে হয়। যেতে হবে। সবসময় কিন্তু সব খুলে যাইতে হয়। তাহলে আমাকে বুদ্ধি করে বলো তো, কারো যদি হার্টের সমস্যা হয় আমরা কি লাগাই? পেসমেকার। ভেরি গুড, পেসমেকার লাগাই। পেসমেকার। পেসমেকার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা যে পেসমেকারটা লাগাই, সেই পেসমেকার কি থাকা যাবে আর তখন? না। না না, তাহলে কিন্তু পেসমেকার আর থাকা যাবে না। না ভাইয়া। পেসমেকার ধাতু, আর আমি একদম চৌম্বকের মধ্যে ঢুকতেছি, তাহলে আমার ধাতু মতো একদম ছিঁড়ে নিয়ে আসবে, তাহলে হার্ট কিন্তু ছিঁড়ে নিয়ে আসবে। এজন্য অবশ্যই জিজ্ঞেস করতে হবে যে আপনি কি পেসমেকার আছে, তারপরে জিজ্ঞেস করতে হবে আপনি কি কোথাও রড লাগানো আছে। অনেক জায়গায় কিন্তু রড লাগাই দেয়, পাটা হার্ট ডিমান্ডে ভেঙে গেলে রড লাগাই দেয়, এগুলো কিন্তু খুলে ফেলতে হবে। হ্যাঁ। হ্যাঁ, তো এটা মাথায় রাখবা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে যাদের কৃত্রিম ভাবে পেসমেকার লাগাইছে তাদের কিন্তু আমাদের এমআরআই করার সময় সেটা খুলে ফেলতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবা, ঠিক আছে? বা অনেকের কানের মধ্যে তোমার ধাতু যন্ত্র থাকে, শুনতে পারে না কানে, সেটাও কিন্তু খুলে ফেলতে হবে, নাহলে কিন্তু একদম মানে অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এটা তো সতর্কতা, 5 স্টার, ঠিক আছে? 5 স্টার। ওকে, যেখানে সুন্দরভাবে কিছু দিছে উৎস, এগুলো একটু পড়বা, তুমি অধিক জেনে নাও, তোমাদের দরকার আছে জানার। হ্যাঁ, অধিক জেনে নিবা, ঠিক আছে? সিটি স্ক্যানের আর্থিক খরচ কম, টর লিগামেন্ট শনাক্তকরণে, টর লিগামেন্ট, হ্যাঁ, হাঁটুর টর লিগামেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে সিটি স্ক্যান অধিক কার্যকর, ঠিক আছে? এক্স রে কোথায় সিটি স্ক্যান ইউজ করা হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে 5 বার, তোমরা 5 বার রিডিং দিবা, তোমাদের এসব তথ্য জানা উচিত। হ্যাঁ, তাই তোমরা একটু ট্রিটমেন্ট হেল্প পাবা। ভাইয়া আমাদের এডিশনে এই পার্টটা নাই, যে অধিক জেনে নাও এই পার্টটা। আর ওসব স্যার এইসব জায়গাতে কোশ্চেন করে যেগুলো তোমার পড়ো না, এগুলো না থাকলে কিছু করার নাই। রিডিং দিবা, 5 বার রিডিং, এগুলো তোমার জানার দরকার আছে, অ্যাডমিশন কোশ্চেন করতেই পারে। এই যে টর্ন লিগামেন্ট, এখান থেকে দিতে পারে। যদিও সামনেও ছিল, এখান থেকেও দিতে পারে, ঠিক আছে? আচ্ছা বুঝছেন ভাইয়া? আচ্ছা, মানে তোমার এমআরআই আসলে সিটি স্ক্যান দিয়েও কাজ চলে, কিন্তু এমআরআই ছবিগুলো সুন্দর দেখা যায়, অনেকের সিটি স্ক্যানে তোমার ছবি বোঝা যায় না, আর এমআরআই ছবি সুন্দরভাবে দেখা যায়, 3ডি সুন্দরভাবে দেখা যায়। ওকে, আচ্ছা, আমরা এই টপিকটা পরে তারপর আমরা একটু 5 মিনিটের ব্রেক দেবো। হ্যাঁ, শিখা পরীক্ষা দ্বারা ধাতব আয়ন শনাক্তকরণ, আমার ফেভারিট কোশ্চেন, বুঝছো? আমি এটা সবাইকে ধরি যে শিখা, আচ্ছা বলো তো আমাকে, তোমাদের পড়াইছি প্রথম অধ্যায়, বলো তো, সেদিন তো বলছি যে আনিকাদের পড়ানোর সময় বলছিলাম, অফলাইনে যাদের পড়ে আর কি, বলো তো আমাকে, ফ্ল্যাম ফ্ল্যাম মানে কি? ফ্ল্যাম সেল, এই ফ্ল্যাম সেলটা কই থাকে, কোন পর্বে থাকে? লাঠি হেলমেন্থিস। ফ্ল্যাম সেলের বাংলা কি? শিক্ষাকোষ। শিক্ষা কোষ। শিক্ষা কোষ। এখানে আছে আমাদের শিক্ষা পরীক্ষা, ঠিক আছে? তো আন্ডার ফ্লেম সেল হচ্ছে প্লাটিহেল মিন্থিসে, আর এখানে আমাদের ইউজ করা হয় শিক্ষা পরীক্ষায়, সেটা হচ্ছে গারো এসএল, ঠিক আছে? কোশ্চেনে মনে কে ধরি, অ্যানসার কি বলো তো? গারো এসএল ইউজ করা হচ্ছে, কোন এসএল? গারো এসএল ইউজ করা হচ্ছে শিক্ষা পরীক্ষায়। ওকে, আচ্ছা, এখন দেখো, যেটা একদম মনে করো আমার ফেভারিট, 500 স্টার, বুঝছো? সবারই ফেভারিট, এটা সব কোচিং এর 50 দিছিলাম, আচ্ছা 25 রাখি, ঠিক আছে? এটা মনে করো সব কোচিং এর ফেভারিট কোশ্চেন, আমার বন্ধুরা যারা ক্লাস 9 রেটিনা মেডিকেলতে, ওরও ফেভারিট, আমার মানে সবচেয়ে ফেভারিট এই জিনিসটা। এবং এটা মনে করো সবাই মোটামুটি মুখস্থ, তাও আমি কিছু 2টা এক্সট্রা দিছি, যেটা তোমার আমার মনে হয় সারা পরীক্ষায় 4টা আর দিবে না, কারণ অনেকবার আসছে, তো মনে করো এসব দিতে পারে, আমি লিখে দিছি। তো 1 নম্বর হচ্ছে গারো এসএল, ঠিক আছে? আচ্ছা দেখো, একটা আছে খালি চোখে, একটা আছে কোবাল্ট ব্লু
দিয়ে পরীক্ষা, যেহেতু খালি চোখেরটা অনেকবার দিছে, সো কোবাল্ট ব্লু দিয়ে পরীক্ষা কিন্তু দিতে পারে, ডেন্টালে চলে আসছে কোবাল্ট ব্লু। তো এগুলো মনে রাখার টেকনিক আছে, যদিও তোমরা তোমাদের মুখস্থ অনেকবার জানি। এই সবচেয়ে বেশি এটা আছে ইন্টারে আমাদের, আমি 4 বছর পরীক্ষা দিছিলাম ইন্টারে, সব পরীক্ষায় একই জিনিস আছে, ক্যালসিয়াম। আচ্ছা, তাহলে ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল, এটা সবাই জানো। ব্রিক রেড, ইংলিশ নামগুলো পড়বা, ব্রিক রেড ইটের মতো লাল। সোডিয়াম তো আমরা একটু বললাম, সোডিয়াম কি বলো তো? সোনালী, সোনালী ইংলিশ কি? গোল্ডেন ইয়েলো, এটা আসলো 19 সালে বা 20 সালে আসলো, ঠিক আছে? গোল্ডেন ইয়েলো, গোল্ডেন ইয়েলো হচ্ছে সোডিয়াম, সোডিয়াম হচ্ছে সোনা। তারপর হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে হালকা বেগুনি, পটাশিয়াম হচ্ছে হালকা বেগুনি। আর কপার হচ্ছে নীল, কপার তো সবসময় নীল, হালকা নীল বা ব্লুইশ গ্রিন। এটা হচ্ছে পেল ভায়োলেট। এই 4টা মোটামুটি সবার মুখস্থ আমি জানি। এই 4টা হচ্ছে কিন্তু খালি চোখে, ঠিক আছে? এগুলো হচ্ছে শিক্ষা পরীক্ষা, আমার মনে রাখুন। পদক্ষেপের বর্ণ আর শিক্ষা পরীক্ষা কিন্তু এক না, সবাই পদক্ষেপ আর শিক্ষা পরীক্ষা একসাথে করে ফেলে না। একটা হচ্ছে পদক্ষেপ, এটা এটা হচ্ছে আমরা পড়ছিলাম 3 নম্বর অধ্যায়, আর এটা হচ্ছে শিক্ষা পরীক্ষা, আলাদা জিনিস। তো দেখো, এই 4টা তো সবার মুখস্থ আমি মোটামুটি জানি। আর 2টা তথ্য তোমরা লিখে নাও, যেটা পরীক্ষায় সারা দিতে পারে আমার বিশ্বাস। সেটা হচ্ছে এই বেরিয়াম 2+, এটা শিক্ষা পরীক্ষায় দেয় হচ্ছে সবুজ, বইতে লিখছে, তবে সারা পরীক্ষায় দিয়ে দিবে আপেল গ্রিন। এটা খুব ইম্পর্টেন্ট, সঞ্জিত স্যারের বইতে আছে, বুঝছো? স্যাররা এসব দেখলে কিন্তু দিয়ে দিবে যে আপেল গ্রিন, সুন্দর একটা কালার, ইংলিশ নাম APPL, অ্যাপেল গ্রিন, ঠিক আছে? অ্যাপেল গ্রিন। তাহলে অ্যাপেল গ্রিন কোথায় পাওয়া যায় বলো তো? বেরিয়ামে হচ্ছে অ্যাপেল গ্রিন। এবং এগুলো তোমার হচ্ছে তোমাদের বোর্ডে টানায় রাখবা, কারণ এসব কোশ্চেন বারবার পড়তে হবে, কারণ এগুলো চলে আসবে, এগুলো তোমাদের একদম মুখস্থ হয়ে যাবে, কারণ অনেকবার পড়তে হবে। রেটিনার পরীক্ষায় 7-8 বার দিবে, তোমরা যখন মডেল টেস্ট দিবা, পরীক্ষা 2-3 মাস আগে মডেল টেস্ট হয়, তখন যখন দিবে দেখবে এইসব কোশ্চেন বারবার দিচ্ছে। হ্যাঁ, তাহলে বেরিয়াম হচ্ছে আমাদের অ্যাপেল গ্রিন। আর স্টেনসিয়াম S2 হচ্ছে ক্রিমসন লাল। হ্যাঁ, স্টেনসিয়াম হচ্ছে ক্রিমসন লাল। এই দুইটা একটু বইতে লিখে রাখবা। আর এই বাকিগুলো তো তোমাদের মোটামুটি পড়ে আছে। তো এখন আরো 2টা তথ্য এক্সট্রা পড়তে হবে। দেখো, কোবাল্ট ব্লু কাসের মধ্যে দিয়ে কি হবে মনে রাখবা? তোমার হচ্ছে কোবাল্ট ব্লু কাসের মধ্যে দেখো কপার আর সোডিয়াম, এই দুইটা কোনো কালারই দেয় না, তাহলে কপার আর সোডিয়াম তো বাদ। আর বাকি যে 2টা আছে, এটা হচ্ছে পিঙ্ক কালার দেয়, পিঙ্ক কালার, ঠিক আছে? পটাশিয়াম হচ্ছে পিঙ্ক কালার দেয়, গোলাপি আর কি, ঠিক আছে? পিঙ্ক কালার। আর আমাদের ক্যালসিয়াম দেয় হচ্ছে সবুজ শিখা, ঠিক আছে? সবুজ শিখা। তো আমি কেমন মনে রাখছিলাম? আমি মনে রাখছিলাম যে হচ্ছে তোমার ক্যালসিয়াম মনে রাখছিলাম ইট। তো ইটের ভাটায় হচ্ছে তোমার ক্যালসিয়াম হচ্ছে ইট, তাহলে হচ্ছে ইটের মতো রং দিবে। আর আমরা ইটের ভাটাতে যখন তোমার হচ্ছে ইট গুলা বানানো হয়, তারপরে কিন্তু আমাদের পরিবেশ কি হয়? দূষিত হয় না? কিন্তু পরিবেশ তো দূষণ করা ঠিক না, এই জন্য ইটের ভাটায় সিস্টেম ইউজ করে আমাদের যে সবুজ রসায়নের নীতি, এটা কিন্তু ফলো করে না। মানে আমাদের যে সবুজ রসায়ন মানে কি, মানে রসায়নের ইউজ গুলো দ্বারা পরিবেশের ক্ষতি হবে না, ঠিক আছে? এইভাবে মনে রাখছিলাম আর কি, যে সবুজ টবুজ এগুলো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সবুজ শিখা দিবে। আর এটা হচ্ছে তোমার পিঙ্ক কালার, এটা তোমার মনে থাকবে, মেয়েদের মনে থাকবে পিঙ্ক, গোলাপি লাল। হ্যাঁ, পটাশিয়াম, এটা হচ্ছে তোমার 50 স্টার, এটা একদম মনে রাখতে হবে। হ্যাঁ, এটা কোনো কিছু করার নাই, এটা আমি টেকনিকও দিই নাই, কারণ এগুলো তোমার ভুলাই যাবে না, বারবার পড়বা। হ্যাঁ, এগুলো আমি পরীক্ষায়, আমি যখন পরীক্ষা নেবো এখান থেকে 2টা কোশ্চেন পাবো, বলে দিলাম, এখান থেকে 2টা কোশ্চেন থাকবে। আচ্ছা দেখ, এখানে শিক্ষা পরীক্ষায় কোবাল্ট ব্লু কাজের সুবিধা কিছু দিছে। হ্যাঁ, এগুলো রিডিং দিবা, 2 স্টার। হ্যাঁ, এগুলো একটু রিডিং দিয়ে দিবা, যে ব্লু কাজ সম্পূর্ণ শোষণ করে থাকে, ঠিক আছে? তারপর কোবাল্ট ব্লু কাজের সুবিধা বেশি। হ্যাঁ, তবে কোবাল্ট ব্লু কাজ আলো চাকনি বা অপটিক্যাল ফিল্টার রূপে শিক্ষা পরীক্ষায় ব্যবহার করা হয়। এই যে দেখছো এসব কোশ্চেন, যে অপটিক্যাল ফিল্টার রূপে কে ইউজ করা হয়? এটা হচ্ছে কোবাল্ট ব্লু কাজ। কোন কাজ? কোবাল্ট কাজ। অপটিক্যাল ফিল্টার রূপে ইউজ করা হচ্ছে কোন কাজ? কোবাল্ট ব্লু কাজ। কোন পরীক্ষা? শিক্ষা পরীক্ষা। হ্যাঁ, এগুলো 2 স্টার। ওকে, আচ্ছা। সো আমরা এই পর্যন্ত পড়লাম। হ্যাঁ, এই পর্যন্ত আমরা হচ্ছে এখন 5 মিনিটের একটু ব্রেক দেবো, তোমরা সবাই থেকো লাইনে, অথবা তোমার যে কোনো কাজ করতে পারো। আমরা 5 মিনিটের পর আবার দ্রাব্যতা শুরু করবো, এবং দ্রাব্যতা তাড়াতাড়ি শেষ করে দেবো। হ্যাঁ, আমাদের এতক্ষণ পড়া ছিল হচ্ছে আমাদের আহ তোমাদের যত বর্ণালী আছে, কারণ এখান থেকে বর্ণালী থেকে মাস্ট কোশ্চেন হবে একটা, এই জন্য আমরা সুন্দরভাবে কিন্তু বর্ণালী শেষ করছি আস্তে আস্তে। সো আমরা একটু পরে 5 মিনিটের ব্রেক, তারপরে হচ্ছে আমরা এই তোমার সেম লিঙ্কে, এই লিঙ্কে এভাবে থাকবে, আমি জাস্ট একটু ভিডিও টপ করে রাখবো। 5 মিনিট পর আমরা আবার শুরু করবো আয়নিক মানে দ্রাব্যতা, তারপরে দ্রাব্যতা শেষ করে দেবো। হ্যাঁ, দ্রাব্যতায় বেশি পড়াশোনা নেই। আচ্ছা, তোমরা একটু যার যার কোনো কাজ থাকলে কাজ করে ফেলো।
আচ্ছা আমাদের হচ্ছে 5 মিনিট সময় শেষ না, আমাদের কিন্তু 5 মিনিট শেষ। ঠিক আছে, আমাদের 5 মিনিট সময় শেষ। হ্যাঁ, সবাই একটু, আমরা আবার শুরু করবো ক্লাস। হ্যাঁ, তোমরা একটু গ্রুপে মেসেজ দিয়ে যাও যে জয়েন হও, 5 মিনিট শেষ। ভাই আপনি কি শেষ পর্যন্ত আমাদের পড়াবেন না? ছিঁড়ে ফেলবে, কি কষ্ট হবে শেষ পর্যন্ত। হ্যাঁ, এটা শেষ করি, এটা শেষ করার পর যদি অফলাইনে প্রেশার কম থাকে তাহলে আবার মানে ফুল বইয়ের যে অ্যাডমিশন প্রিপারেশন, মানে এটা তো প্রি মেডিকেল ছিল, তো অ্যাডমিশন যে প্রিপারেশন, ফুল অ্যাডমিশন প্রিপারেশন এটা আমি দিতে পারি। কিন্তু যদি মানে প্রেশার যদি কম থাকে আর কি, বুঝছো, নাহলে বেশি প্রেশার নিলে আবার সমস্যা। চেষ্টা করবো অবশ্যই মানে অ্যাডমিশনের আগ পর্যন্ত সাথে থাকার জন্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমরা শুরু করলাম। হ্যাঁ, গ্রুপে একটু বলে দাও যে জয়েন হতে। আচ্ছা আমি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করলাম। হ্যাঁ, আমরা দাব্যতা শুরু করলাম। আচ্ছা, তো দাব্যতা থেকে ছোটখাটো অঙ্ক আসে আর কিছু কোশ্চেন আসে যেগুলো ইউনিভার্সিটির, আমরা সেগুলো আলোচনা করে দেবো একটু হালকা করে। হ্যাঁ, আচ্ছা, তো আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি, কারা কারা দ্রবীভূত হয় আর কারা কারা হয় না, এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন থেকে পড়ে নিতে হবে। এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন থেকে পড়ে নিতে হবে। আমি একটা শখ দিয়েছি, বুঝছো, ওই শখ থেকে তোমাদের একটু কষ্ট করে পড়ে নিতে হবে, এক্সট্রা ইনফরমেশন আছে। আমি পারলে একটু দেখাই দেবো যদি আজকে তাড়াতাড়ি শেষ হয়। ওকে, আচ্ছা প্রথম হচ্ছে দাব্যতার সংজ্ঞা। দাব্যতার সংজ্ঞা সেটা হচ্ছে দ্রব্যের ভর গ্রাম এককে আর লিটারে সম্পৃক্ত দ্রবণের আয়তন। তাহলে আমাদের যদি পরীক্ষা নর্মাল কোশ্চেন হয়, বুঝছো, পরীক্ষা যদি নর্মাল কোশ্চেন হয়, যেখানে যেখানে আমাদের দেওয়া থাকবে তোমার এই যে লিটার আয়তন, যদি লিটারে দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে ঠিক আছে। কিন্তু আয়তন যদি এরকম দেওয়া থাকে যে 250 মিলি 200 মিলিলিটার, সেক্ষেত্রে কিন্তু আমাদের 200 মিলিলিটারকে 0.2 লিটার এভাবে কনভার্ট করতে হবে, মাথায় রাখবা। তাহলে আমাদের যে দ্রব্যের ভর সেটা হবে গ্রাম এককে, আর আমাদের যে দ্রবণের আয়তন সেটা সম্পৃক্ত দ্রবণের আয়তন সেটা হবে লিটারে। তো তোমাদের প্রশ্ন যদি তোমার মিলিলিটারে দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমরা আয়তনটা মিলিলিটারকে লিটারে কনভার্ট করে নেবা। এবং এ ধরনের ছোটখাটো কোশ্চেন আর কি দিয়ে থাকে। হ্যাঁ, 1 স্টার, ঠিক আছে, সেম দ্রাব্যতা একই 1 স্টার। ওকে, মোল পার লিটার আর কি, মোল পার লিটার অথবা গ্রাম পার লিটার, দুইটা একক থাকে। একটা হচ্ছে মোল পার লিটার, একটা হচ্ছে গ্রাম পার লিটার। মোল পার লিটার অথবা গ্রাম পার লিটার যে কোনো একটা, এবং এই দুইটাকে কনভার্ট করা যায়। তোমরা সৃজনশীল পড়তে মনে হয় না যে গ্রাম পার লিটারে দেখাও, মোল পার লিটারে দেখাও, তোমার পারমাণবিক আণবিক ভর দ্বারা ভাগ দিতে হয় বা গুণ দিতে হয়। ঠিক আছে, এগুলো আর কি সৃজনশীলে পড়ছে এগুলা। আচ্ছা, দ্রাবকের নির্ভরশীলতা তিনটা, একটা হচ্ছে দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতির, আর একটা হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে, দ্রবণ না কিন্তু দ্রাবক। আচ্ছা ঠিক আছে, তাপমাত্রা। আরেকটা জিনিস ঘ নাম্বারে লিখে নাও, সেটা হচ্ছে চাপ, যেটা হচ্ছে সঞ্জিত স্যারের বইতে দিছে, হাসানাক স্যারের বইতে দেয় নাই। ঠিক আছে, তো পরীক্ষা যদি এরকম থাকে যে কোনটি নয়, এখানে অপশন যদি চাপ থাকে সেক্ষেত্রে তোমরা এটা দেখাবা, আর যদি অপশনে আরেকটা থাকে, অন্য কিছু থাকে, দ্রবণ টবণ, সেক্ষেত্রে তোমরা সেটা দেখাবা। এটা সঞ্জিত স্যারের বইতে দিছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে দ্রব্যের হেডলাইন গুলো পড়বা, দ্রাবকের প্রকৃতি এগুলো রিডিং দিবা। ঠিক আছে, কোনটা অধিক দ্রবণীয়, ঠিক আছে, যে তরল হাইড্রোকার্বন, অ্যালকোহল, এগুলো হচ্ছে অধিক দ্রবণীয়, অ্যাসিটন, হ্যাঁ, এগুলো হচ্ছে অধিক দ্রবণীয়, এগুলো রিডিং দিবা একটু। আর গ্লুকোজ এগুলো হচ্ছে একটু কম দ্রবণীয়। তারপরে তাপমাত্রার প্রভাব, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আয়নিক যৌগের তাপমাত্রার প্রভাব, তাপ উৎপাদী হলে কি হবে, তাপ হারি হলে কি হবে, রিডিং দিবা। এখান থেকে ম্যাথ টাইপের কোশ্চেন আসে একটু, ঠিক আছে, এই জন্য এগুলো একটু রিডিং দিবা, যেগুলো রিডিং টাইপের। হ্যাঁ, আচ্ছা, এখানে এটা লাস্ট লাইনটা একটু পড়তে পারা যায়, তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রবণ প্রক্রিয়ার সাম্যাবস্থার সম্মুখ দিকে অগ্রসর হয়, অর্থাৎ দ্রাব্যতা বৃদ্ধি পায়। তাহলে আমাদের তাপমাত্রা বৃদ্ধি করলে কি হচ্ছে বলতো, যে তাপ শোষণ প্রক্রিয়া আর কি, তাপমাত্রা বৃদ্ধি করলে কি হচ্ছে বলতো, আমাদের দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, 2 স্টার। তাপমাত্রা বৃদ্ধি করলে কি হচ্ছে, আমাদের দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে। আর এক্ষেত্রে আমাদের কি হচ্ছে বলতো, তাপমাত্রা বৃদ্ধি গেলে দ্রাব্যতা হ্রাস পাচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। আমাদের তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি করলে হ্রাস পাচ্ছে। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বা তাপ শোষী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে, সরি। আর তাপ উৎপাদীর ক্ষেত্রে দ্রাব্যতা হ্রাস পাচ্ছে। একটু মাথায় রাখবে। হ্যাঁ, 2 স্টার দিলা। হ্যাঁ, আচ্ছা, 2 স্টার। এটা লাগবে, এটা সংকেত। আচ্ছা, আমি তোমাদের একটা দিছিলাম মনে আছে, আমি এক্সট্রা ইনফরমেশনের মধ্যে একটা জিনিস দিছিলাম, যেখানে আমি লিখে দিছিলাম যে টোটাল আমাদের কি কি সংকেত পড়তে হবে। সেখানে কিন্তু আমি গ্লোবাল লবণ দিয়ে দিছিলাম।
ঠিক আছে, 10 অণু পানি। গ্লোবাল লবণে কি থাকবে? সোডিয়াম সালফেট আর হচ্ছে 10 অণু পানি। এটা হচ্ছে 32.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরে নির্দিত হবে। ঠিক আছে, এটা সংকেত আমি কিন্তু লিখে দিছিলাম। এরকম তোমাদের আমি 20টার মতো সংকেত দিছিলাম, যেটা বলছিলাম যে সারা জীবন লাগবে, মানে আর কি ইন্টার পর্যন্ত লাগবে। সেই সংকেতগুলো কি তোমরা পড়ছিলে? আমাকে কেউ জানাও তো। আমি কি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিছিলাম এক্সট্রা পিডিএফ এ। তোমরা কি এটা পড়ছিলা এই সংকেতগুলা? তোমরা সংকেতগুলো পড়ছিলা কি? কেউ জানো তো সংকেত, অথবা তোমরা পড়ে নিও। হ্যাঁ, জি ভাইয়া দিছিলেন। ঠিক আছে, ওইটা তোমরা টেলিগ্রাম পড়ছিলাম। গ্রুপ, ওইটা টেলিগ্রাম গ্রুপ থেকে একটু দেখে নিও। হ্যাঁ, সংকেতগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে একটা আজকে একটা আছে গ্লোবাল লবণ। ওকে, আচ্ছা। তারপর সেম তাপগত মোল পার লিটার একক, আর এদের সংক্ষেপে ছোট ছোট অঙ্ক, ক্যালকুলেটর ছাড়া অবভিয়াসলি। এই যে ছোট ছোট অঙ্ক, যাক মান দেওয়া থাকবে জাস্ট মুখস্থ করে দিবা। ঠিক আছে, এখানে দেখো ছিল 750 মিলিলিটার, এটাকে লিটার কত? 0.7750 লিটার একক কনভার্ট করছে। তারপরে যে আমরা সুন্দরভাবে গ্রাম পার লিটারে পেয়ে গেছি, অথবা মোল পার লিটার, যে কোনো একটাই করলে হবে। মোল পার লিটার অথবা গ্রাম পার লিটার। এই যে মোল পার, এটা আসলে গ্রাম পার লিটার। গ্রাম পার লিটার আসলে, আচ্ছা, এটা অঙ্কটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইউনিভার্সিটিতে আসে, মেডিকেল অ্যাডমিশনের জন্য আসতে পারে। তাহলে এটা হচ্ছে 266.67 হয়েছিল গ্রাম পার লিটারে। কিন্তু আমি এই জিনিসটাকে যখন মোল পার লিটারে করবো, আমার এই জিনিসটার নাম ছিল কি বলতো? সোডিয়াম ক্লোরাইড। আর সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত বলতো? সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 58.5। তাহলে আমার এই জিনিসটাকে যদি আমি 58.5 দ্বারা ভাগ দেই, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে মোল পার লিটার এককে পেয়ে যাবো। তাহলে আমার গ্রাম পার লিটারকে মোল পার লিটারে কনভার্ট করার জন্য আমাদের আণবিক ভর দ্বারা ভাগ করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এরকম কোশ্চেন আসতে পারে যে সোডিয়াম ক্লোরাইডের মোল হচ্ছে গ্রাম পার এককে দিচ্ছে 266, তাহলে আণবিক তোমার হচ্ছে মোল পার লিটারে কত? জাস্ট 58.5 দ্বারা ভাগ দিলেই হয়ে যাচ্ছে। সো এই টাইপের অঙ্ক কিন্তু দিতে পারে। হ্যাঁ, টুইস্টার। আচ্ছা, তারপর আমরা এগুলো দেখবো না। তারপর আমরা একটা দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে কেএসপি, একটা হচ্ছে কেআইপি। কেএসপি মানে হচ্ছে দ্রাব্যতা গুণফল, আর কেআইপি মানে হচ্ছে আয়নিক গুণফল। তো দেখো, যখন দুইটা সমান থাকবে তখন আমার মানে সাম্য অবস্থায় থাকবে, মানে হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। আর সম্পৃক্ত দ্রবণে কোনো কিছু অ্যাডও করা যায় না, আবার কোনো কিছু গৌণ করা যায় না। মানে হচ্ছে সম্পৃক্ত দ্রবণ এমন একটা অবস্থা, দুইটাই সেম থাকতেছে। মানে আমি যদি আর একটা চিনির দ্রবণ দেই, তাহলে আমার ওই চিনিটা অধক্ষিপ্ত হবে। ঠিক আছে, অথবা আমি যদি একটা উঠাই, তাহলে কিন্তু আমার জিনিসটা অসম্পৃক্ত হয়ে যাবে। তাহলে যদি দুইটা সমান হয়, সেক্ষেত্রে আমাদের মান থাকবে সম্পৃক্ত। ঠিক আছে, যখন আমাদের কেআইপি, কেআইপি মানে হচ্ছে আয়নিক গুণফল, যখন বেশি হয়ে যাবে, তখন আমার জিনিসটা হচ্ছে পদক্ষেপ হবে। তাহলে যখন আমাদের আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল থেকে বেশি হবে, তখন আমার সেটা হবে অদক্ষেপ। আর যখন হচ্ছে তোমার দ্রাব্যতা গুণফল বেশি হবে, মানে কেএসপি বেশি হবে, সেক্ষেত্রে আমার সেটা হবে অসম্পৃক্ত। মানে সেখানে আমি আরো এক্সট্রা চিনি বা লবণ অ্যাড করতে পারবো, সেটা গলবে না, সেটা দ্রবীভূত হবে না। ওকে, এটা মাথায় রাখবা। তো সেটা দ্রবীভূত হবে, অসম্পৃক্তর ক্ষেত্রে সেটা দ্রবীভূত হবে। তো আমরা কিভাবে আমাদের এই কেএসপি টা নির্ণয় করতে পারি? ঠিক আছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে আমরা কিভাবে কেএসপি টা নির্ণয় করতে পারি? আর মনে রাখবা, নির্দিষ্ট তাপমাত্রায়, মানে তাপমাত্রা চেঞ্জ হয়, তাছাড়া চেঞ্জ হয় না। নির্দিষ্ট তাপমাত্রায় এই কেএসপি কিন্তু ধ্রুব থাকে। কেএসপি নির্দিষ্ট তাপমাত্রায় ধ্রুব থাকে, আর একক হচ্ছে মোল পার লিটার অনেকে ধরে থাকে। তো আমরা এই দ্রাব্যতার মানগুলো, মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতার গুণফল কেমনে বের করব, ঠিক আছে, বা আয়নিক গুণফল কেমনে বের করবো, এগুলো একটু আমাদের জানতে হবে। দ্রাব্যতা গুণফল আমরা কেমনে বের করব? ঠিক আছে, এটা আমাদের পরীক্ষা আসে, ইউনিভার্সিটিতে আসে, মেডিকেল আসতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের এটা এটা হলে হচ্ছে অসম্পৃক্ত, দুইটা সমান হলে হচ্ছে সম্পৃক্ত। আর আমাদের কেআইপি মানে আয়নিক গুণফল বেশি হলে সেটা হচ্ছে অদক্ষেপের শর্ত। এটা পরীক্ষায় বেশি আসে, অদক্ষেপের শর্ত কি। ওকে, আচ্ছা, তো আমরা এখানে এই যে শকটা পড়বো, এই শকটা হচ্ছে 5 স্টার। এই শক থেকে কোশ্চেন আসলে শক থেকে আসবে। তো দেখো, এটা বের করার পদ্ধতি আছে। তো তোমার সাপোজ আমরা ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, তো এটাকে ভাঙো আগে। ক্যালসিয়াম 2+ আর হচ্ছে ক্লোরিন মাইনাস। তো এখানে ক্লোরিন কয়টা আছে বলো তো? দুইটা আছে, তাহলে এখানে আগে আমরা 2 দেবো, শেষ। সো আমরা এই দুইটাকে সবগুলো সম্পৃক্ত কেস ধরবো, এস ধরে সম্পৃক্তকে দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করে। তাহলে আমাদের ক্যালসিয়াম একটা আছে, এর জন্য এস। আর আমাদের দুইটা ক্লোরিন আছে, এর জন্য হচ্ছে 2s। তো নিয়মটা হচ্ছে, যদি তোমার মোল সংখ্যা 2 হয়, ঠিক আছে, বা 3 হয়, মোল সংখ্যা যা হবে সেটা আবার স্কোয়ার আকারেও থাকবে। যেমন এখানে মোল সংখ্যা 2s, আবার স্কোয়ার আকারেও থাকবে। তাহলে এটার কত হয়? s গুণন 4s স্কোয়ার। টোটাল কত হচ্ছে বলো তো? 4s কিউ। এই দেখো, আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে 4s কিউ। আমরা আরেকটা দেখাই, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেখাই। দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, আমাদের অ্যালুমিনিয়াম হচ্ছে 3+, আর আমাদের ক্লোরিন আছে কয়টা? 3টা। তাহলে হিসাব করো, এখানে এস আর এখানে 3s, তাহলে এস গুণন 3s। আর যেহেতু এখানে 3 আছে, এর জন্য এখানে কিউব হবে। তাহলে টোটাল কত হচ্ছে? 27s কিউ গুণন এস, হচ্ছে 27s4। এই যে 27s4। সেম ভাবে আমাদের অ্যালুমিনিয়াম সালফেট, এখানে সেম ভাবে 108। এই মানগুলো আমাদের একটু পড়তে হবে, এই মানগুলো পরীক্ষা আসবে। ঠিক আছে, আর বাকি তথ্যগুলো, বিশেষ করে এটা,
যে সময়ায়নের প্রভাবে লবণের দ্রাব্যতা হ্রাস পায়, কিন্তু দ্রাব্যতা গুণফল ধ্রুব থাকে। কারণ আমরা কিন্তু একটু আগে পড়ছি যে দ্রাব্যতা গুণফল অলওয়েজ ধ্রুব থাকবে। দ্রাব্যতা গুণফল কি থাকবে বলতো? অলওয়েজ ধ্রুব থাকবে। কিন্তু সময়ায়ন, যেমন এখানে সাপোজ এরকম ছিল, HCl ছিল, হাইড্রোজেন ছিল আর ক্লোরিন ছিল, আমি আবার একটা ক্লোরিন এখানে অ্যাড করে দিলাম, সেক্ষেত্রে সময়ায়ন হয়ে গেল না? সেক্ষেত্রে আমাদের কি হবে বলতো? দ্রাব্যতা হ্রাস পাবে। দ্রাব্যতা, কিন্তু দ্রাব্যতা, কারণ দ্রাব্যতা গুণফল সেম থাকবে, কারণ দ্রাব্যতা গুণফল ধ্রুব। তাহলে দ্রাব্যতা গুণফল ধ্রুব থাকবে, দ্রাব্যতা হ্রাস পাবে, মাথায় রাখবো দ্রাব্যতা। ওকে, দ্রাব্যতা আর দ্রাব্যতা গুণফল কিন্তু আলাদা, দুইটা পার্থক্য আছে, ঠিক আছে? এই পয়েন্টগুলো একটু পড়বা, হ্যাঁ, টুয়ার দুইবার রিডিং দিবা। দ্রাব্যতা মানে চেঞ্জ হতে পারে তাপমাত্রার কারণে বা কমন আয়নের কারণে চেঞ্জ হতে পারে, কিন্তু দ্রাব্যতা গুণফল কিন্তু কি থাকবে? ধ্রুব থাকবে। শুধুমাত্র তাপমাত্রার কারণে দ্রাব্যতা গুণফল চেঞ্জ হবে, তাছাড়া চেঞ্জ হবে না। ঠিক আছে, শেষ। তবে এখানে কিছু পয়েন্ট আছে। দ্রাব্যতা শব্দটি সবল ও দুর্বল যে কোনো কিছুর জন্য প্রযোজ্য। দ্রাব্যতা হচ্ছে যে কারো জন্য প্রযোজ্য, কিন্তু দ্রাব্যতা গুণফল এটা শুধুমাত্র দুর্বল যারা, দ্রাব্যতা গুণফল কেবল যারা দুর্বল আয়ন তাদের জন্য প্রযোজ্য। স্থির তাপমাত্রা নির্দিষ্ট কিন্তু আয়নের প্রভাবে দ্রাব্যতা হ্রাস পায়, কিন্তু দ্রাব্যতা গুণফল হ্রাস পায় না, তাপমাত্রার প্রভাবে হ্রাস পায়। এটা 5 স্টার। হ্যাঁ, এখানে কিছু পয়েন্ট আছে। আচ্ছা, তারপরে এখানে সময়ায়ন প্রভাব। ঠিক আছে, সময়ায়নের প্রভাবে কি হয় বলতো? সময়ায়নের প্রভাবে হ্রাস পায়। এখানে 4-5টা পয়েন্ট আছে, ঠিক আছে? এই 4টা পয়েন্ট একটু রিডিং দিবা, 3R, হ্যাঁ, 3বার রিডিং দিবা। দ্রাব্যতা গুণফল সেম থাকে, দ্রাব্যতা হ্রাস পায়। ঠিক আছে, কেমনে কোনটা হ্রাস পাচ্ছে এগুলো একটু দেখবা, আমি যা বলছি সেটাই। হ্যাঁ, যে কমন আয়নের কারণে দ্রাব্যতা হ্রাস পায়, দ্রাব্যতা গুণফল সেম থাকে। ঠিক আছে, সময়ায়ন প্রভাব 3R। হ্যাঁ, 3বার একটু তোমরা রিডিং দিয়ে নিবা। এটা আমাদের ইন্টার আসলে 18 সালে। ঠিক আছে, HCl এর ক্ষেত্রে কিভাবে কি হ্রাস পাচ্ছে আর কি রিডিং। হ্যাঁ, মানে সময়ায়ন থাকলে, মানে আয়ন কমন থাকলে হ্রাস পাবে। এখন আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা, এই যে তরল নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, এগুলো হচ্ছে পোলার দ্রাবক। তারপর হচ্ছে কোনগুলো পোলার অপোলার, এগুলো আমরা কিন্তু এই যে 3 নম্বর অধ্যায়ে পড়ছিলাম, ওই তড়িৎ ঋণাত্মক মানের মাধ্যমে কোনটা পোলার, কোনটা পোলার সমযোজী, কোনটা আয়নিক, এগুলো কিন্তু আমরা পড়ছিলাম। এগুলো আমরা এখানে ডিটেইলস পড়বো না, এগুলো কিন্তু ওখানে পড়ছিলাম। হ্যাঁ, সো ওখান থেকে পড়ে নেবা। ঠিক আছে, এটা হচ্ছে 1 স্টার। লাইক ডিজলভ লাইক, এটা হচ্ছে সমযোজী যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে 1 স্টার। এগুলা কিন্তু আমরা তড়িৎ ঋণাত্মকতার যে কোনটা পোলার সমযোজী, এগুলা কিন্তু সব পড়ছিলাম ডিটেইলস 3 নাম্বার অধ্যায়ে, সো এখানে কিন্তু আমি ডিটেইলস করবো না। আচ্ছা, তাহলে পানির হাইড্রেশন, এগুলো রিডিং দিবা। হাইড্রেশন শক্তি কি, শক্তির মান রিডিং দিবা। প্রতিমোল পরমাণু ধনাত্মক ঋণাত্মক আয়নের সাথে পানির সংযোগ, এগুলো রিডিং। হ্যাঁ, এগুলো পরীক্ষা আসে না খুব একটা, এগুলো রিডিং দিবা। আচ্ছা, এখানে পারলে সোডিয়াম আর ক্লোরিনের মানটা একটু পড়ো। হ্যাঁ, সোডিয়াম আর ক্লোরিনের মানটা একটু পড়ো, 2R। হ্যাঁ, 2বার রিডিং দিও। আচ্ছা, দ্রবণীয়তার শর্ত আছে, এখানে অনেক কিছু বলছে। তো সাধারণত আয়নিক যৌগের হাইড্রেশন শক্তি যখন এর ল্যাটিস শক্তি বা কেলাস শক্তি ভাঙার চেয়ে বেশি হয়, তখন ওই যৌগ পানিতে দ্রবণীয় হয়। ঠিক আছে, কারা কারা পানিতে দ্রবণীয়, এটা ছক আকারে এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, সেখান থেকে পড়বা, আর আমি এখানে দাগা দিচ্ছি। এই যে দেখো, ক্লোরিন, ঠিক আছে, এগুলো হচ্ছে পানিতে দ্রবণীয় হচ্ছে, এগুলো হচ্ছে পানিতে দ্রবণীয় হচ্ছে, 2 স্টার। তোমরা পারলে এটা নোট করো, ছক করো, নিজের খাতায় লিখে রাখো যে কারা কারা দ্রবণীয় হচ্ছে, হাজেনএক্সের বই থেকে এগুলো হচ্ছে পানিতে দ্রবণীয় হচ্ছে। আচ্ছা, সিলভার ক্লোরাইড পানিতে অদ্রবণীয়, কিন্তু সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবণীয়। ঠিক আছে, সরি, এগুলো হচ্ছে পানিতে অদ্রবণীয়। হ্যাঁ, এগুলো হচ্ছে পানিতে অদ্রবণীয়। তাহলে সিলভার ফ্লোরাইড হচ্ছে দ্রবণীয়, সিলভার ক্লোরাইড হচ্ছে অদ্রবণীয়, এটা মাথায় রাখবা। কারা কারা দ্রবণীয়, কারা কারা অদ্রবণীয়, এটা হাজেনএক্সের বই থেকে তোমরা নোট করে তোমাদের খাতায় এখানে পিন মারে রাখবা অথবা আঠা দিয়ে লাগায় রাখবা, হাজেনএক্সের বইগুলা। আর কবির স্যারের বই যা আছে সেগুলো কিন্তু আমি এক্সট্রা ইনফরমেশনে দিয়ে দিচ্ছি। তারপরে এটা হচ্ছে লেড ক্লোরাইড, ঠান্ডা পানিতে অদ্রবণীয়, গরম পানিতে দ্রবণীয়। ল্যাটিস শক্তিকে রিডিং দিবা। ঠিক আছে, তবে সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস শক্তি এটা 700 -788, এর পড়বা 2R। তবে এখানে যে সংখ্যা টঙ্গা দিছে, ক্যালাস ল্যাটিস শক্তি কি, এটা রিডিং। হ্যাঁ, রিডিং দেবা। ল্যাটিস শক্তি নির্ভরশীলতা, একটা হচ্ছে আয়নদ্বয়ের আধান, একটা হচ্ছে আয়নদ্বয়ের আকার। তো আকার চেঞ্জ হলে কিভাবে চেঞ্জ হবে, বা হচ্ছে আয়নদ্বয়ের সংখ্যা চেঞ্জ হলে বা চার্জ চেঞ্জ হলে কিভাবে চেঞ্জ হবে, এগুলো একটু রিডিং দিবা। ঠিক আছে, এগুলো আমরা খুব ভালো করে করবো না, ইম্পর্টেন্ট না যেটা। 2R। ঠিক আছে, এগুলো অনেকে বাদ দেয়, আমি জাস্ট তোমাদের 2R। হ্যাঁ, 2বার রিডিং দিবা যাতে বুঝতে পারো। আচ্ছা, এখানে শক্তির মধ্যে জাস্ট একটা পড়বা, লিথিয়াম ক্লোরাইড, এটা পড়বা। ফাজানের পোলারায়ন সূত্র আর হচ্ছে ধাতব গলনাঙ্ক। দেখো, তোমাদের আমি ফাজানের নীতি পড়েছিলাম, ফাজানের নীতি মনে আছে? এই যে আয়নিক বন্ধন থেকে সমযোজী বন্ধনের দিকে যায়, কখন কারা কারা যায় মনে আছে? 4টা শর্ত ছিল, ধাতু ধনাত্মক আয়ন ছোট হলে, ঋণাত্মক আয়ন বড় হলে, কমন হলে, তারপরে ডি অরবিটাল গেলে, এগুলো মনে আছে? এগুলো কিন্তু আমার এখন ডিটেলস করার টাইম নেই। হ্যাঁ, এগুলো 2 স্টার। এগুলো কিন্তু আমরা ফাজানের নীতিতে খুব সুন্দরভাবে পড়েছিলাম। ঠিক আছে, সবাইকে পড়েছিলাম, ভিডিও আছে, ফাজানের নীতি সুন্দরভাবে পড়েছিলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা এখানে কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, 2 স্টার। আচ্ছা, তবে ল্যাটিস শক্তির ব্যবহার, এগুলো রিডিং। হ্যাঁ, 2R, 2বার রিডিং করবা। তবে এখানে একটা দিছে, ঠিক আছে, যে পানিতে দ্রবণীয়তা সেম, দ্রাব্যতা পানিতে দ্রাব্যতা সেম, এগুলো সব তোমার ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করা যাবে, 2 স্টার।
ঠিক আছে, পানিতে দ্রাব্যতা সবগুলা ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করা যাবে। ফাজানের নীতি আমরা কেমনে পড়ছিলাম সবগুলো একটু একবার দেখবা, যাতে ফাজানের নীতি দেখার কারণে তোমাদের এগুলো মনে থাকে। ঠিক আছে, কেমনে এখানে বাড়তিছে 2 স্টার। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ক্যাটায়ন আর অ্যানায়নের তোমার এখানে পার্থক্য দিচ্ছে। আচ্ছা, এই পরীক্ষাটা একটু রিডিং দিও, বুঝছো? পরীক্ষাটা একটু রিডিং দিও যে এগুলো হচ্ছে অদ্রবণীয় হচ্ছে, তারপরে কারা কারা দ্রবণীয় হচ্ছে, হ্যাঁ এগুলো একটু রিডিং দিয়ে নিও। ঠিক আছে, পরীক্ষা আসার মতো না, রিডিং দিয়ে নিও। আচ্ছা, এখানে কি কি পড়বা আমি 3টা জিনিস লিখে দিচ্ছি তোমাদের। প্র্যাকটিক্যাল থেকে কি কি পড়বা? একটা হচ্ছে কি ব্যবহার করা হয়, কি ব্যবহার হয় এটা পড়বা। আটা পড়বা হচ্ছে অদক্ষেপের বর্ণ, আটা হচ্ছে অদক্ষেপের বর্ণ, এই দুটা জিনিস পড়লে হবে। কি ব্যবহার করা হয়, অদক্ষেপের বর্ণ। আর ইম্পর্টেন্ট হচ্ছে ফেরাস। ঠিক আছে, এটা বেশি ইম্পর্টেন্ট, বেশিরভাগই তোমার সাদা হয়ে যায়, এই ফেরাসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমে যে অ্যামোনিয়াম দমন সহ পরীক্ষা, কভার শনাক্তকরণ শেষ। এর বর্ণ হয় কি, গাঢ় নীল, শেষ। তারপর হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড যৌগে কি হয়, বর্ণের কালার কি হয়, লালচে বাদামি, 1 স্টার। এই যে এই দুটো ইম্পর্টেন্ট, হ্যাঁ এই দুটা ইম্পর্টেন্ট। Fe2+ আর Fe3+টা বেশি ইম্পর্টেন্ট। Fe2+ এ কি হচ্ছে আর Fe3+ এ কি হচ্ছে। তাহলে অ্যামোনিয়াম সহকারে সবুজ বাদামি। আচ্ছা, পটাশিয়াম ফেরিসায়ানাইড আর হচ্ছে ফেরোসায়ানাইড সেম ভাবে এগুলা, এটা 5 স্টার দাও। ঠিক আছে, গাঢ় নীল আর হচ্ছে বাদামি, মানে জাস্ট অদক্ষেপের বর্ণ আমি বলতেছি, কিন্তু অদক্ষেপের বর্ণটা লাগবে। গাঢ় নীল আর হচ্ছে বাদামি, কখন পটাশিয়াম ফেরিসায়ানাইড। আর এটা হচ্ছে পটাশিয়াম ফেরো আর ফেরি। দেখো ফেরি মানে হচ্ছে 2 আর ফেরো মানে হচ্ছে 4। ঠিক আছে, ফেরো মানে হচ্ছে, ফেরি মানে 3, ফেরো মানে 2। ঠিক আছে, আচ্ছা তো এখানে সেম ভাবে লাগবে। একটা হচ্ছে হালকা নীল, একটা হচ্ছে গাঢ় নীল, একটা হচ্ছে হালকা নীল, একটা হচ্ছে গাঢ় নীল। ঠিক আছে, আচ্ছা একটা হালকা নীল, একটা হচ্ছে গাঢ় নীল, পটাশিয়াম ফেরোসায়ানাইড, একটা হালকা নীল, একটা হচ্ছে গাঢ় নীল। ঠিক আছে, আচ্ছা তাহলে পটাশিয়াম ফেরোসায়ানাইড মানে হচ্ছে K4, পটাশিয়াম ফেরোসায়ানাইড মানে হচ্ছে K4। আর নরমালি যদি থাকে ফেরিসায়ানাইড, ফেরি মানে হচ্ছে 3, ফেরি মানে হচ্ছে 3। ঠিক আছে, ফেরি মানে হচ্ছে 3 আর ফেরো মানে হচ্ছে K4। ওকে, K4 আর এখানে দেখো হচ্ছে K3। ওকে, K3 ইউজ হয়েছে। আচ্ছা যাই হোক, তো অ্যামোনিয়ার দমন এটা বেশি ইম্পর্টেন্ট না, হ্যাঁ এগুলো রিডিং দিবে একবার, জাস্ট দমনের রক্ত লাল আর বর্ণহীন রিডিং। এই যে 18 সাল আসছিল, বুঝছো এটা। আচ্ছা, অ্যালুমিনিয়াম হচ্ছে সাদা, বেশিরভাগই সাদা হচ্ছে, বেশিরভাগ গুলাই সাদা, বেশিরভাগ গুলাই সাদা। আচ্ছা 7টা মেসেজ আসছে। ভাইয়া চানা দূরে তো একদিন আগে, আচ্ছা তোমরা একদিন আগে ঈদ করো চাঁদপুরে। আচ্ছা আচ্ছা, ঈদ মোবারক, ঠিক আছে ঈদ মোবারক। আমরা আজকে লাস্ট কাজ, এরপর আমরা ঈদের ছুটি দেবো অনেকদিন, 7 দিনের মতো ঈদের ছুটি থাকবে, মাংস টাংস খাওয়া যেহেতু আমরা 7 দিনের ঈদের ছুটি দেবো। চাঁদপুর একদিন আগে ঈদ দেখা যায়, নামের তাৎপর্য আজ বুঝলাম। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ঠিক আছে। আচ্ছা, তবে অ্যালুমিনিয়ামের সেম ভাবে বর্ণটা করবা, হ্যাঁ সাদা অদক্ষেপ, অ্যামোনিয়াম সাদা, বেশিরভাগই সাদা। দেখো জিঙ্কও কি বলতো, জিঙ্কও সাদা, বেশিরভাগ গুলো সাদা দেয়, সাদা পদক্ষেপ। জিঙ্ক অ্যালুমিনিয়াম, ঠিক আছে এগুলো সব সাদা। ক্যালসিয়ামও সাদা। ঠিক আছে, তবে ক্যালসিয়ামে কি ইউজ হয় এটা আসে। ঠিক আছে, ক্যালসিয়ামে এক্সট্রা একটা তথ্য রেখে রাখো, ডেন্টাল আসছিল যে অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম অক্সালেট এটা ইউজ করা হয়। অ্যামোনিয়ামের ক্ষেত্রে কি ইউজ করা হয় বলতো, ক্যালসিয়ামের ক্ষেত্রে কি ইউজ করা হয়, অ্যামোনিয়াম অক্সালেট, শেষ। আর ক্যালসিয়ামও সাদা, অ্যামোনিয়াম অক্সালেট, হ্যাঁ যে অ্যামোনিয়াম অক্সালেট সংকেত লিখে দিচ্ছি, অ্যামোনিয়াম অক্সালেট ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা বর্ণহীন বা সাদা, হ্যাঁ এরকম সবগুলো। আচ্ছা এই যে এখন আসলে দুইটা, এই দুইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই দুইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো। প্রথম হচ্ছে সোডিয়াম আয়নের শনাক্তকরণ। ঠিক আছে, সোডিয়াম আয়নের শনাক্তকরণ, এটা মেডিকেল আসছিল। সোডিয়াম আয়নের শনাক্তকরণ ইউজ করা হয় হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট, আর এটার সংকেতটা আমাদের লাগবে সোডিয়াম, এই যে K2H2Sb2O7, এটা হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট। আর যে অদক্ষেপ পড়ে তার বর্ণ হচ্ছে সাদা। সোডিয়ামের বর্ণ কি বলতো, সোডিয়াম বর্ণ হচ্ছে, সোডিয়াম আয়নের অদক্ষেপের বর্ণ হচ্ছে সাদা। তার মানে আমরা সাদা কি কি পাইলাম বলতো, সোডিয়াম পাইলাম, অ্যালুমিনিয়াম পাইলাম, জিঙ্ক পাইলাম, ক্যালসিয়াম পাইলাম, বেশিরভাগই কিন্তু কি সাদা পাচ্ছি। আর আমাদের শুধুমাত্র আমাদের যে ফেরাস ফেরিক এগুলো বর্ণ আমাদের মুখস্থ করতে হবে, আর বেশিরভাগ বর্ণ কি বলতো সাদা। ওকে, আর তাহলে আমরা সোডিয়াম শনাক্ত করি কি দ্বারা বলতো, পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট K2H2Sb2O7, আর অদক্ষেপ হচ্ছে সাদা, বাস। আর এটা তোমাদের এটা আসতে পারে, তোমাদের বার এটা আসতে পারে নেসলার দমন। তাহলে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ NH4। তাহলে বলতো অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য আমরা কি ব্যবহার করতেছি, অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করার জন্য আমরা ব্যবহার করতেছি হচ্ছে নেসলার দমন, এটা তোমাদের বার আসতে পারে। আর নেসলার দমন শনাক্তকরণের জন্য আমরা নেসলার দমনের সংকেতটা জানতে হবে। ঠিক আছে, এই যে পটাশিয়াম ট্রাই আয়োডো মার্কিউরেট, এই যে পটাশিয়াম ট্রাই আয়োডো মার্কিউরেট, এটা হচ্ছে আমাদের নেসলার দমনের সংকেত আর কি। আর অদক্ষেপ কি বলতো আমাদের, তাহলে অ্যামোনিয়াম আয়নের অদক্ষেপ হচ্ছে বাদামি, 10 স্টার। তাহলে আমাদের অ্যামোনিয়াম আয়নের অদক্ষেপ হচ্ছে বাদামি। তাহলে এখানে 3টা কোশ্চেন। নাম্বার 1 কোশ্চেন যে নেসলার দমন, ঠিক আছে অ্যামোনিয়াম শনাক্তকরণে কি ইউজ করা হয়, 1 নাম্বার হচ্ছে নেসলার দমন, 2 নাম্বার নেসলার দমনের সংকেত, 3 নাম্বার
অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের যে পদক্ষেপ পড়ে সেই পদক্ষেপের বর্ণ কি? অ্যান্সার হচ্ছে বাদামি। অ্যান্সার কি বলতো? বাদামি। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, 10 স্টার। ওকে, এর সংকেত এটা, ঠিক আছে, যেটা পদক্ষেপ পড়ে। সো আমাদের অ্যামোনিয়ামটা খুব সুন্দরভাবে করে ফেলতে হবে। এখানে সুন্দরভাবে বক্সে একটা কথা লেখা আছে, দেখো, 2 স্টার। সাধারণত সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম সব লবণই কি পানিতে দ্রবণীয়, কিন্তু সোডিয়াম আয়ন শনাক্তকরণে যেটা হয় সেটা কিন্তু পানিতে অদ্রবণীয়। এটা একটা ব্যতিক্রম ঘটনা, ঠিক আছে। তাহলে সোডিয়াম, পটাশিয়াম সব কিন্তু দ্রবণীয় হয়, শুধুমাত্র আমাদের এই যে সোডিয়াম অ্যান্টিমনি রয়েছে না, এটা কিন্তু অদ্রবণীয়, ঠিক আছে, 2 স্টার এটা। আচ্ছা, তারপরে সবগুলাই সাদা, সিলভার ক্লোরাইড সাদা, মানে এখানে তোমার ঋণাত্মক আয়ন ক্লোরিন, কার্বনের সবগুলো সাদা, ঠিক আছে। সাদা পদক্ষেপ, সাদা পদক্ষেপ, সবগুলো কি বলতো? সাদা। আচ্ছা, সবগুলো সাদা, দেখো, সবগুলাই সাদা। কার্বনের সাদা, তারপর হচ্ছে নাইট্রেট সাদা, আর হচ্ছে ক্লোরাইড সাদা, তিনটাই কি বলতো? সাদা। তার মানে আমাদের ঋণাত্মক আয়ন, এগুলো বলে অ্যানায়ন। অ্যানায়ন, আমাদের ক্যাটায়ন ছিল, একটু চেঞ্জ ছিল, হ্যাঁ। ক্যাটায়নের সাদা কারা কারা ছিল মনে আছে? অ্যালুমিনিয়াম ছিল সাদা, তারপর হচ্ছে জিঙ্ক ছিল সাদা, তারপর হচ্ছে ক্যালসিয়াম ছিল সাদা, তারপর হচ্ছে আর কে কে ছিল, সোডিয়াম ছিল সাদা, এগুলো সব সাদা ছিল। আর আমাদের অ্যামোনিয়াম ছিল কি বলতো? অ্যামোনিয়া ছিল হচ্ছে বাদামি কালার, ঠিক আছে। আর আমাদের ফিরাসের মধ্যে অনেকগুলো কালার ছিল, এগুলো একটু পরে ফেলবা, ঠিক আছে। তবে জিঙ্ক, কপার, কপার ছিল হলো তোমাদের নীলাভ কালারের, ঠিক আছে, এগুলো পদক্ষেপ করবা। আর আমাদের অ্যানায়ন আছে না, এগুলো ছিল ক্যাটায়ন। আর অ্যানায়নের সব কি বলতো? অ্যানায়নের সবগুলো হচ্ছে সাদা। ক্লোরিন, তারপর হচ্ছে কার্বনের সব হচ্ছে সাদা। অ্যানায়নের সব সাদা। আর ক্যাটায়নের একটু পার্থক্য ছিল, কিছু 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 রঙিন ছিল, কিছু কিছু সাদা ছিল, হ্যাঁ। ক্যাটায়নের কিন্তু সবগুলা সাদা না, আর অ্যানায়নের হচ্ছে সবগুলাই সাদা। ওকে, আচ্ছা, আমাদের পড়া প্রায় শেষ। এখন গুণগত রসায়নে সাধারণ ল্যাবরেটরি পদ্ধতি, এগুলো খেলে দাগা দেবো, এগুলো পড়ার মতো নেই। সো কি কি ধর্ম আছে দেখো, কি কি ধর্ম আছে, হ্যাঁ, ভৌত ধর্ম। কি কি ভৌত ধর্ম? স্থির গলনাঙ্ক, মানে ইংলিশ নামগুলো পড়বো, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ডেনসিটি, ক্রিস্টালিটি, রিফ্লেকটিভ ইন্ডেক্স, 2 স্টার। এগুলো জাস্ট আমরা দাগায় দেবো, হ্যাঁ, এগুলো এরকম বোঝানোর কিছু নাই, ঠিক আছে। তারপর হচ্ছে কঠিন যৌগের বিশুদ্ধকরণের পরীক্ষা, তরল যৌগের পরীক্ষা, গ্যাসীয় যৌগের পরীক্ষা। মানে আমি একটা কঠিন জিনিস এটা বিশুদ্ধ কিনা এটা কেমনে বুঝবো? কেলাসন পদ্ধতি, আংশিক কেলাসন, ঊর্ধ্বপাতন, এইভাবে বুঝতে পারি। স্টিম পাতন, আর তরলের ক্ষেত্রেও সেম ভাবে আংশিক পাতন এগুলো আছে, হ্যাঁ, স্টিম পাতন। আর গ্যাসের ক্ষেত্রে হচ্ছে শোষণ পদ্ধতি, আর তরলীকরণ ও আংশিক পাতন পদ্ধতি। তো কোনটার ক্ষেত্রে কোন পদ্ধতি, এটা অপশন দিতে পারে যে কোনটি কঠিনের জন্য নয়, এখানে দিয়ে দিল শোষণ পদ্ধতি, এটা কিন্তু কঠিনের জন্য না, এটা গ্যাসের জন্য। সো এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসতেই পারে। আফসোস, কেন তো চাঁদপুর, আরে ভাই, ঠিক আছে, টুয়ার, এগুলো রিডিং দেখো। এখন হচ্ছে ক্যালাসন পদ্ধতি। এই ক্যালাসন পদ্ধতি থেকে আমাদের কিছু কিছু পয়েন্ট লাগবে। এর মধ্যে একটা পয়েন্ট হচ্ছে কেলাস পৃথক হওয়ার পর প্রাপ্ত দ্রবণ থেকে বলা হয় মাতৃদ্রবণ। মাতৃদ্রবণ হলো সংশ্লিষ্ট পদার্থের একটি স্যাচুরেশন সলিউশন। ক্যালাসিত কঠিন পদার্থ বিশুদ্ধ অবস্থায় ও ভেজাল মুক্ত থাকে, 2 স্টার, ঠিক আছে। আর একটা জিনিস সেটা হচ্ছে বইতে নাই, কিন্তু আমার মনে হয় পরীক্ষায় আসার মতো খুব খুব গুরুত্বপূর্ণ, 10 স্টার। দেখো, সোডিয়াম ক্লোরাইড সাদা, এটা তো জানি। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে ঘনক আকৃতির, তার মানে হচ্ছে এখানে আমরা কি বললাম বলতো? কেলাসের কেলাসের গঠন খুব ইম্পর্টেন্ট, এটা এক্সট্রা ইনফরমেশন আছে, এটা হচ্ছে 10 স্টার, ঠিক আছে। কেলাসের গঠন, কি কি ইম্পর্টেন্ট কেলাসের গঠন? সোডিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে বরফ, ঠিক আছে, তারপর হচ্ছে ডায়মন্ড, এগুলো ইম্পর্টেন্ট। এগুলো কোথায় আছে বলতো? সবগুলো কোথায় আছে বলতো? ক্লাসের গঠন, মানে ক্লাস আকৃতি, গঠন বলতেছি, মানে কেমন দেখায় আকৃতি, হ্যাঁ, ক্লাসের আকৃতি, এগুলো হচ্ছে 10 স্টার। এগুলো কিন্তু এক্সট্রা ইনফরমেশন আমি দিয়ে দিছি, টোটাল 7-8টা আমি দাগাই দিছি, এই 7-8টাই তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিছি, গ্রাফাইট, সোডিয়াম ক্লোরাইড, বরফ, ডায়মন্ড, হ্যাঁ, এগুলো হচ্ছে 10 স্টার এক্সট্রা মানে ইনফরমেশন দেওয়া আছে। আমি আবার বলতেছি, প্রশ্ন হচ্ছে এক্সট্রা ইনফরমেশন থেকে 4-5টা হবে, আমি যে পরীক্ষা নেবো, ঠিক আছে। সো এক্সট্রা ইনফরমেশনটা তোমরা পড়ে ফেলো। আচ্ছা, তারপর ভেজাল যুক্ত ক্যালাস দেখায়, অস্বচ্ছ দেখায়। ক্যালাস পৃথকীকরণ, বুকনার ফ্যালেন ইউজ করা হয়। তাহলে ক্যালাসের ক্ষেত্রে কোন ফ্যালেন ইউজ করা হয় বলতো? বুকনার ফ্যালেন, 2 স্টার। বুকনার ফ্যানেল, বুকনার ফ্যালেন ফ্যানেল ইউজ করা হচ্ছে, 2 স্টার। তারপরে যে ঠিক সেম ভাবে খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইডের ক্যালাসের আকৃতি কি বলতো? ক্যালাসের আকৃতি ঘনক আকৃতির, ঘনক বা কিউব, ঘনক বা কিউবিক, ঠিক আছে, কিউবিক আকৃতি খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড। ওকে, আচ্ছা, প্র্যাকটিক্যালি আমরা কিছু বললাম। তারপর হচ্ছে এই যে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের ক্যালাসন প্রক্রিয়ায় কোন অ্যাসিড ব্যবহার করা হয়? HCl, 2 স্টার। কোন অ্যাসিড ইউজ করা হচ্ছে? HCl। আচ্ছা, ঠিক আছে, আমাদের HCl ইউজ করা হচ্ছে, সোডিয়াম বিশুদ্ধ সোডিয়ামে HCl ইউজ করা হচ্ছে। আজকের ক্লাসটা অনেক বড় হলো না? আচ্ছা, আর কিছু টাইম লাগবে, আর 10 মিনিটের মতো লাগবে।
তারপর হচ্ছে আংশিক কেলাসন। হ্যাঁ, আংশিক কেলাসন এটা তো ঈদের আগে লাস্ট ক্লাস, এজন্য একটু লং ক্লাস নিলাম আর কি। ঈদের পরে কিন্তু এই অধ্যায়ের উপর পরীক্ষা, বড় অধ্যায়, ভালো করে পড়ো, 7 দিন পর পরীক্ষা নেবো, ঈদের 7 দিন ছুটি থাকবে। ব্যবহৃত দ্রাবকে পদার্থগুলো দ্রাব্যতা যত বেশি হয় কেলাসন ততই সুস্থ হবে। রিডিং এই যে, আচ্ছা প্রয়োগগুলো লাগবে, সবগুলোর প্রয়োগ লাগবে, 2 স্টার। ঠিক আছে, তাহলে সুগার বা চিনি শিল্পে প্রাথমিকভাবে কেলাসিত চিনিকে এর জলীয় দ্রবণ থেকে আংশিক কেলাসন প্রক্রিয়ায় অপদ্রব্য পৃথক করা হয়। তাহলে বলতো চিনি বা সুগার শিল্পে কোনটা ইউজ করা হচ্ছে? আনসার হচ্ছে আংশিক পাতন, সরি আংশিক কেলাসন। চিনি শিল্পে কোনটা ইউজ করা হচ্ছে? আংশিক কেলাসন। চিনি শিল্পে কোনটা ইউজ করা হচ্ছে? আংশিক কেলাসন। ঠিক আছে, আশা করি কথা বোঝা যাচ্ছে। পাতনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, 5 স্টার দাও। ঠিক আছে, প্রথমে তো পাতনের প্রকারভেদ আছে, পাতন থেকে পরীক্ষায় কোশ্চেন আসার মতো। ঠিক আছে, পাতন হচ্ছে 5 প্রকার: সাধারণ পাতন, আংশিক পাতন, সমস্ফুট পাতন, বাষ্প পাতন, নিম্নচাপ পাতন। তাহলে পাতনের প্রকারভেদ 9 কোনটি? এটা এবার কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, যে পাতনের প্রকারভেদ 9 কোনটি? 5 পদ্ধতি। ঠিক আছে, তাহলে পাতনের প্রকারভেদ 9 কোনটি? এর মধ্যে আংশিক পাতন বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পাতনের প্রকারভেদ 9 কোনটি? এখানে তোমার আছে নিম্নচাপ, দিয়ে দিল উচ্চচাপ, দিয়ে দিল উচ্চচাপ, এটা কিন্তু অ্যান্সার হবে না। তাহলে পাতনের প্রকারভেদ 9 কোনটি? এটা পরীক্ষায় আসতে পারে। তো দেখো, সাধারণ পাতন আর আংশিক পাতনের মধ্যে দুইটা পার্থক্য। সাধারণ পাতন কখন করা হয়? যখন 40 ডিগ্রির বেশি হয়, 40 ডিগ্রির বেশি তাপমাত্রা হয়। মানে দুইটা পাতন মানে কি জানো? পাতন মানে হচ্ছে পৃথক করা। তো আমি যখন আমার দুইটার স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রির বেশি হবে, তখন আমি নর্মাল পাতনই করতে পারবো। কিন্তু যদি 40 ডিগ্রির কম হয়, সেক্ষেত্রে আমি সাধারণ পাতন করতে পারবো না, সিম্পল ডিস্টিলেশন করতে পারবো না। সেক্ষেত্রে আমার লাগবে হচ্ছে আংশিক পাতন। তাহলে 40 ডিগ্রির বেশি হলে সাধারণ পাতন, আর 40 ডিগ্রির কম হলে আংশিক পাতন। ওকে, আচ্ছা এখানে কি কি ইউজ করা হচ্ছে? পাতন ফ্লাস্ক, লিবিক শীতক, আর হচ্ছে গ্রাহক পাত্র। তাহলে দেখো, লিবিক শীতক আর বায়ু শীতক কখন ইউজ করা হবে? যখন তরল স্ফুটনাঙ্কের 100 থেকে 120 ঊর্ধ্বে হবে, তো সেক্ষেত্রে আমাদের লিবিক শীতক ইউজ করা যাবে না। সেক্ষেত্রে আমাদের কি করা যাবে না বলতো? লিবিক শীতক ইউজ করা যাবে না। তখন আমাদের কি ইউজ করতে হবে? তখন 1 সেন্টিমিটার আর 80 সেন্টিমিটারের দীর্ঘ বায়ু শীতক ইউজ করা হবে, 5 স্টার। তাহলে স্ফুটনাঙ্ক কত হলে বায়ু শীতক ইউজ করতে হবে? 100 থেকে 120। ওকে, 5 স্টার। এই যে আংশিক পতন, এটা মেডিকেল কোশ্চেন 10-11 সালের। তাহলে আংশিক পতন কখন করা হয় বলতো? ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, যখন 40 ডিগ্রি এর কম হবে স্ফুটনাঙ্কের পার্থক্য। আর যদি 40 ডিগ্রি এর বেশি হয়, বেশি হলে কি বলতো? বেশি হলে হচ্ছে সাধারণ পতন, বেশি হলে সাধারণ পাতন। আর যখন 40 ডিগ্রি এর কম হবে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে আংশিক পাতন। ওকে, এই কোশ্চেনটা আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে 10 স্টার দাও। তাহলে আংশিক পতনের ব্যবহার, রেকটিফাইড স্পিড উৎপাদন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। রেকটিফাইড স্পিড উৎপাদনে কি ইউজ করা হচ্ছে? এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। রেকটিফাইড স্পিড উৎপন্নে কি ইউজ করা হচ্ছে? এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং অ্যান্সার হচ্ছে আমাদের রেকটিফাইড স্পিডের ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি বলতো? অ্যান্সার হচ্ছে আংশিক পাতন। রেকটিফাইড স্পিড, এটা হচ্ছে আংশিক পাতন, সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ। হ্যাঁ, রেকটিফাইড স্পিড হচ্ছে আংশিক পাতন, শেষ। তারপর হচ্ছে সমস্ফুট পাতন, জাস্ট নামটা পড়বা, ঠিক আছে? ইংলিশ নাম আর বাংলা নামটা পড়ে নেবা। সমস্ফুট পাতন, এখানে একটা পয়েন্ট পড়বা, জাস্ট দাগাই দিচ্ছি, এটা জৈব যৌগের পড়া, এখানে না পড়লে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে রেকটিফাইড স্পিড। ঠিক আছে, এটার স্ফুটনাঙ্ক কত? এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 78.15 ডিগ্রি সেলসিয়াস। এটা 10 স্টার দাম। এটা এখানকার পড়া না, এটা হচ্ছে তোমার মেইনলি হচ্ছে এটা জৈব যৌগের পড়া। এটা এখানে না পড়লে হবে, জৈব যৌগের মাস্ট লাগবে, 10 স্টারের পড়া। ঠিক আছে, তারপরে 2 নম্বর পয়েন্ট রিডিং দিবা। ওকে, এটা লাগবে রেকটিফাইড স্পিড। হ্যাঁ, এটা রেকটিফাইড স্পিড কি দ্বারা গঠিত? 95.6% ইথানল আর 4.4% পানি, এটা দ্বারা গঠিত। আর এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 78.1 অথবা 78.15 ডিগ্রি সেলসিয়াস, 10 স্টার। হ্যাঁ, এটা হচ্ছে জৈব যৌগের পড়া, খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া। আর বাকিগুলো রিডিং দেবো, দাগানোর টাইম নাই। হ্যাঁ, এগুলো রিডিং, এগুলো আমরা জৈব যৌগের সময় পড়বো, এখানে এরকম না পড়লে হবে। তারপর বাষ্পপতন, এটার দুইটা নাম আছে, একটা বাষ্পপতন, একটা স্টিম পাতন, একটা হচ্ছে স্টিম ডিস্টিলেশন। ইংলিশ নামগুলো অবশ্যই লাগবে। এক্ষেত্রে আমাদের লিবিক শীতক যুক্ত করা হচ্ছে, 2 স্টার। আর যখন আমাদের 100 থেকে 120 এর বেশি হবে, তখন কি হয় বলতো? লিবিক শীতক ইউজ করা যাবে না, তখন বায়ু শীতক। এগুলো মাথায় রাখবা, যদিও এই পার্টটা খুব ইম্পর্টেন্ট না, বুঝছো? এই প্রয়োগটা খালি ইম্পর্টেন্ট, 5 স্টার। বলতো গোলাপ জল প্রস্তুতিতে কি ইউজ করা হয়? এটা পঞ্চম অধ্যায়ের কোশ্চেন এবং খুব গুরুত্বপূর্ণ। গোলাপ জল প্রস্তুতিতে বলো পদ্ধতির নাম কি? স্টিম পাতন বা বাষ্পপাতন। স্টিম বা বাষ্প পাতন, বাষ্পপাতন। তাহলে গোলাপ জল প্রস্তুতিতে বাষ্পপাতন। আর অ্যানিলিনের বিশোধন বাষ্পপাতনের সাহায্যে করা হয়, 10 স্টার এটা, এই পয়েন্টটা। তাহলে অ্যানিলিনের যে বিশোধন, এটা কোন প্রক্রিয়ায় করা হয়? বাষ্পপাতন প্রক্রিয়ায় করা হয়। পাতনের যে 5টা প্রকারভেদ আছে, এর মধ্যে একটা হচ্ছে বাষ্পপাতন। তবে নিম্নচাপ পাতন বা অনুপ্রেশ পাবন। হ্যাঁ, মানে পাতনের যে নামগুলো পড়তে হবে, পরীক্ষায় দিয়ে দেবে যে অপর একটা নাম, নিম্নচাপের বদলে উচ্চচাপ, অনুপ্রেশের বদলে অনুবেশ, একটা চেঞ্জ করে দিবে।
ঠিক আছে, ইংলিশ নাম হচ্ছে ভ্যাকুয়াম। ঠিক আছে, মাথায় রাখবা। এইটা কোথায় ইউজ করা হয়? এটা হচ্ছে সাবান শিল্পে বজ্রলাই হতে গ্লিসারিনকে পৃথক করার জন্য। ঠিক আছে, সাবান শিল্পে বজ্রলাই হতে গ্লিসারিনকে পৃথক করার জন্য 5 স্টার দাও। সাবান শিল্পে বজ্রলাই থেকে গ্লিসারিনকে পৃথক করে কে বলতো? স্প্রেন্ট লাই। ঠিক আছে, আমি একটা কথা বলে রাখি, আচ্ছা, সেটা হচ্ছে এই যে লং ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু সবাই করতেছে না। ঠিক আছে, 30 জন ক্লাস করার কথা, সেখানে 15 জন, 16 জন, 20 জন ক্লাস করে। প্রথমে 20 জন, তারপরে 14 জন। তো আলটিমেটলি তোমরা কিন্তু 30 জন পড়ো, তো সবাই যে চান্স পাবে এরকম না। আমি অলরেডি 2টা ব্যাচ করে দিচ্ছি, টপার আর টার্গেট। তো সবাই যে চান্স পাবে এরকম না, চান্স পাবে মোটামুটি 10 জন বা 12 জন। সো ঠিক আছে, এটা বলে রাখলাম। ঠিক আছে, সবাই যে ক্লাস করে এরকম না। তো যারা ফাঁকি দিচ্ছ, তোমাদের সুযোগ আছে এখনো ভালো হওয়ার, নাহলে কিন্তু চান্স পাবা না, যেটা সত্য কথা। চান্স পাবে 10 থেকে 12 জন। সো যাদের ফাঁকি দিচ্ছে যারা, তারা কিন্তু আবার ব্যাক করতে পারে, এখন এনাফ টাইম আছে। সো তোমাদের এনাফ টাইম আছে, তোমাদের একটু কষ্ট পরিশ্রম করতে হবে, বুঝছো? আচ্ছা, এটা তারপর হচ্ছে ঊর্ধ্বপাতন। হ্যাঁ, এটা মেডিকেল একবার কোশ্চেন আসলে, ঊর্ধ্বপাতন বা সাবলিমিশন। আর ঊর্ধ্বপাতনে এখানে হচ্ছে যে আহ উৎক্ষেপ কারা, ঠিক আছে, এগুলো একটু পড়বা, উৎক্ষেপ কারা, হ্যাঁ, রিডিং। তবে আমাদের এখান থেকে যেটা লাগবে, আর ঊর্ধ্বপতন মানে কি? ঊর্ধ্বপতন মানে একটা কঠিন পদার্থকে আমরা চাপ দেই, সেটা নর্মালি কিন্তু তরল হওয়ার কথা, কিন্তু যখন সেটা তরল না হয়ে ডাইরেক্ট বাষ্প হয়ে যাবে, তাকে বলা হবে ঊর্ধ্বপাতন। আর এটার উদাহরণ লাগবে ডেন্টাল আসছিল, কপুর, নেপথলিন, আয়োডিন আর বেনজোয়িক অ্যাসিড। সারা বেনজোয়িকের বদলে দিয়ে দেবে বেনজিন, তাহলে আমাদের আনসার কিন্তু বেনজিন না। বা আয়োডিনের বদলে দিয়ে দেবে যে আয়োডিন, আয়োডাইড। ঠিক আছে, এমনি কিছু দিয়ে দেবে। তাহলে আমাদের কপুর, নেপথলিন, আয়োডিন আর হচ্ছে বেনজোয়িক অ্যাসিড। ঠিক আছে, বেনজিন না। এগুলো হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতনের উদাহরণ, 10 স্টার। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতনের উদাহরণ। আচ্ছা, এই দেখো, সাধারণ পাতন আর হচ্ছে আমাদের আংশিক পাতন। এটা হচ্ছে 40 ডিগ্রি এর বেশি স্ফুটনাঙ্কের পার্থক্য, এটা হচ্ছে স্ফুটনাঙ্কের ব্যবধান বা পার্থক্য 40 ডিগ্রি এর কম বা কাছাকাছি। তাহলে আমাদের যে পেট্রোলিয়াম, মানে আমরা যে একটা তেল থেকে অনেকগুলো তেল বের করি, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের আংশিক পাতন প্রক্রিয়ায়। এত আটকে যাচ্ছে কেন? কই, তোমার নেটের সমস্যা মনে হয়, আটকে যাওয়ার তো কথা না, তোমার নেটের প্রবলেম হয়তো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, একটা হচ্ছে আংশিক পাতন আর একটা হচ্ছে আমাদের সাধারণ পাতন। তাহলে আমাদের যে পেট্রোলিয়াম, মানে আমরা একটা পেট্রোলিয়ামের খনি পাই না, ওই পেট্রোলিয়ামের খনি থেকে ডিজেল, পেট্রোল সবকিছু বের করি। তো এই যে পদ্ধতি, এর স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রি এর কম, সেক্ষেত্রে আমরা ইউজ করি হলো আংশিক পাতন। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে অনেকগুলো যে সমস্ফুট পাতন, সবগুলো সম্পর্কে একটু শর্ট কথা বুঝছে, বুঝছো? তোমরা এটা রিডিং দিবা, জেনে নাও 5 বার 5 বার রিডিং দিলে মোটামুটি, আগের গুলো না পড়লে ওইগুলো পড়লে একটা আইডিয়া পেয়ে যাবা। হ্যাঁ, এটা হচ্ছে 5 বার 5 বার রিডিং দিবা। তারপরে দ্রাবক নিষ্কাশন, আমাদের আর 5 মিনিটের মতো লাগবে। জি ভাই, আছে, ক্লিয়ার। আচ্ছা, আমাদের আর 5 মিনিটের মতো লাগবে। হ্যাঁ, আচ্ছা, দাবক নিষ্কাশন মূলনীতি হচ্ছে নাস্টকের বন্টন নীতি। নাস্টকের বন্টন নীতি হচ্ছে দাবক নিষ্কাশনের মূলনীতি। তাহলে এই যে দাবক নিষ্কাশন, এখানে একটা জিনিস পাওয়া যায়, যার নাম হচ্ছে কেডি, এটা ইউনিভার্সিটি কোশ্চেন। তাহলে এই কেডি এর মান কত, নরমালি কত ধরা হয়? অ্যান্সার হচ্ছে 100। এটা লিখে নাও, হ্যাঁ, যে কেডি এর মান নরমালি কত ধরা হয়? অ্যান্সার হচ্ছে 100। আচ্ছা, তারপর এগুলো লাগবে না, এগুলো লাগবে না। তারপর হচ্ছে দাবক নিষ্কাশনে দ্রাবক কি ইউজ করা হচ্ছে, এটা রিডিং দিবা। যেমন ডাইমিথাইল ইথার, তারপর হচ্ছে বেনজিন, টোলুইন, হেক্সেন, ক্লোরোফর্ম ও ডাইক্লোরোমিথেন, হ্যাঁ, এগুলো ইউজ করা হচ্ছে, এটা রিডিং দিবা। কারা কারা দাবক নিষ্কাশনে দ্রাবক হিসেবে ইউজ করা হচ্ছে। আর দাবক নিষ্কাশনে জলীয় থেকে নিষ্কাশন, আর এটার অপর নাম আছে কঠিন পদার্থ থেকে যখন জৈব যৌগ নিষ্কাশন করা হয়, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে সকসেট নিষ্কাশন, সকসলেট নিষ্কাশন। হ্যাঁ, রিডিং দিবা। আচ্ছা, এগুলো রিডিং। হ্যাঁ, কি কি ইউজ করা হচ্ছে রিডিং। চকলেট যন্ত্রে 3টা অংশ থাকে, 3টি অংশ থাকে, নিচের পাতন ফ্লাস্ক, মাঝখানে পার্সোনাল, আর হচ্ছে উপরের শীতল অংশ। ঠিক আছে, এটা 2 আর 2বার রিডিং দিবা। ওকে, কি কি অংশ থাকে? 3টা অংশ। ঠিক আছে, 3টা অংশ। আরেকটা জিনিস যেটা হচ্ছে প্রয়োগ, প্রয়োগ তো অলওয়েজ ইম্পর্টেন্ট, 2 স্টার। হ্যাঁ, প্রয়োগের কি? এই যে মরিচের গুঁড়া থেকে ঝাঁঝালো লাল রং, তারপর হচ্ছে পেট্রোলিয়ামকে দাবক রূপে ব্যবহার করা। ঠিক আছে, ধানের তুষ, চুলের ধানের তুষ ও চাউলের গুঁড়া, এগুলো লাগবে। হ্যাঁ, এগুলো হচ্ছে 2 স্টার। আচ্ছা, আমাদের লাস্ট টপিক ক্রোমাটোগ্রাফি, আজকে এটা এই পর্যন্ত শেষ হয়ে যাবে। হ্যাঁ, ঈদের আগে লাস্ট ক্লাস। আচ্ছা, ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি মানে তোমার হচ্ছে কালারফুল জিনিসপাতি নিয়ে কাজ করে। তো মিখাইল বেটা এই জিনিসটা কি করছে? উদ্বোধন করছিল। হ্যাঁ, 1903 সালে রুশ বিজ্ঞানী, রাশিয়ার। হ্যাঁ, রুশ বিজ্ঞানী 1903 সালে মিখাইল সকেট উদ্ভিদ থেকে রঙিন পদার্থ ক্লোরোফিল, জ্যান্থোফিল নামক পৃথক করার প্রক্রিয়া, হ্যাঁ, যার নাম হচ্ছে ক্রোমাটোগ্রাফি। ক্রোমো মানে কালার। ওকে, আচ্ছা, এটা লাগবে। প্রথম প্যারা একটু পড়বা, 5 স্টার, যেহেতু বিজ্ঞানী সম্পর্কে খুব একটা ভালো জিনিস আবিষ্কার করছে। এটা মিখাইল সোয়েট। ওকে, এটা হচ্ছে 5 স্টার। ঠিক আছে, তারপরে ক্রোমাটোগ্রাফির সংজ্ঞা রিডিং, ক্রোমাটোগ্রাফির বৈশিষ্ট্য রিডিং। হ্যাঁ, এর 2টা অবস্থা থাকে, একটা হচ্ছে চলনশীল আর একটা হচ্ছে স্থির। এটা মেডিকেল কোশ্চেন, মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, যে আমাদের টোটাল কয়টা ভৌত অবস্থা থাকে? 2টা অবস্থা থাকে। ক্রোমাটোগ্রাফির ভৌত অবস্থা দশা কয়টা থাকে? 2টা, একটা চলনশীল, একটা স্থির। ওকে, আচ্ছা,
তো স্থির মাধ্যমে কি ইউজ করা হয়? তো স্থির মাধ্যমে দেখো, স্থির মাধ্যমে অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম সংকেতগুলো লাগবে, ম্যাগনেসিয়ার সংকেত, অ্যালুমিনিয়াম সংকেত, সিলিকা বা বালু। দেখো বালির সংকেত কি বলতো? বালির সংকেত হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, এটা কিন্তু বালির সংকেত। দেখো রঙিন পদার্থের যে উপাদান যত বেশি পোলার হবে, ঠিক আছে, সে অধিক সেটি অধিশোষক দ্বারা ততই অধিশোষিত হবে। মানে আমাদের এই সিগন্যালটা একটু মুছতে করতে হবে, সিরিয়ালটা। হ্যাঁ, তাহলে সবচেয়ে বেশি কার বলো তো? এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, সবচেয়ে বেশি হচ্ছে আমাদের অ্যাসিড। ওকে, অ্যাসিড টাইপের যেগুলো। ওকে, তারপরে হচ্ছে সচল মাধ্যম হিসেবে কি ইউজ করা হচ্ছে? ঠিক আছে, সচল মাধ্যম হিসেবে আমাদের নর্মালি পানিটা ইউজ করা হয়। ওকে, আচ্ছা, এটা হচ্ছে তোমার ছিল স্থির মাধ্যম। এখন সচল মাধ্যমের বন্টন সহগের উপর ভিত্তি করে উপাদানগুলোকে বিভিন্ন স্তরে বিভক্ত করা যায়। আচ্ছা, এখন ক্রোমাটোগ্রাফি শ্রেণীবিভাগ, এইটা হচ্ছে 10 স্টার দাও। ঠিক আছে, এটা মেডিকেল থেকে 3বার কোশ্চেন আসে এখান থেকে। আমরা একটু আগে পড়ছি দশা দুইটা, একটা স্থির, একটা চলনশীল দশা। তো দেখো এই ক্রোমাটোগ্রাফির শ্রেণীবিভাগের মধ্যে একটা আছে হচ্ছে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, একটা আছে হচ্ছে বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফি। অধিশোষণ ক্রোমাটোগ্রাফি কারা? এটা মনে রাখার পদ্ধতি হচ্ছে পাতলা কলম অধিক লেখে। অধিক মানে অধিশোষণ, পাতলা মানে কি বলতো? এই যে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, আর অধিক মানে, আর কলম মানে কলাম ক্রোমাটোগ্রাফি। তো তোমাদের মেডিকেলে স্যার একটা জিনিস দেয় স্যার, যে স্তম্ভ ক্রোমাটোগ্রাফি। কারণ কলামের বাংলা কি বলতো? কলামের বাংলা হচ্ছে স্তম্ভ। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের অধিশোষণ, আর বাকি দুইটা যেমন পেপার আর গ্যাস, এই দুটো হচ্ছে বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফি। এইটা এক টাইপের কোশ্চেন, অথবা ইংলিশ নাম দিয়ে আসবে, অবশ্যই কোশ্চেন গুলা ইংলিশ নাম দিয়ে আসবে। সেকেন্ড, যে এক্ষেত্রে স্থির মাধ্যম কোনটা আর চলনশীল মাধ্যম কোনটা, এই টাইপের একটা কোশ্চেন আসতে পারে। সো তোমরা এটা করে ফেলবা। এই যে মেডিকেল 9-10 সালে আসছিল, হ্যাঁ, কোনটা স্থির কোনটা অস্থির, এটা। হ্যাঁ, আচ্ছা, এখন কলাম ক্রোমাটোগ্রাফি দ্বারা উদ্ভিদের পৃথকীকরণ। যাই হোক, এখানে হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি একটু পদ্ধতি ব্যাখ্যা করছে, আমরা একটু পড়বো। যে স্থির মাধ্যম রূপে কি ইউজ করছে? চকের গুঁড়া, আর চকের গুঁড়ার সংকেত হচ্ছে অ্যালুমিনা। চকের গুঁড়ার সংকেতটা লাগবে Al2O3, চকের গুঁড়ার সংকেত হচ্ছে অ্যালুমিনা। আর চলনশীল মাধ্যম রূপে আমাদের কি ইউজ করছে বলো তো? যে অ্যালকোহল, পেন্টেন, এগুলা। হ্যাঁ, চলনশীল মাধ্যম হিসেবে ইউজ করছে। 2R, দুইবার রিডিং দিবা। আচ্ছা, তবে কলাম তৈরি কেমনে করছে এগুলা না লিখলে হবে। আচ্ছা, প্রয়োগ। হ্যাঁ, কলাম ক্রোমাটোগ্রাফির প্রয়োগ, কলাম ক্রোমাটোগ্রাফির প্রয়োগ আছে। হ্যাঁ, যেমন উদ্ভিদের নির্দেশ থেকে উপাদান, ভিটামিন, অ্যামিনো অ্যাসিড, এগুলোকে পৃথক করা। 2R, দুইবার রিডিং দিতে হবে এটা। তারপরে পেপার ক্রোমাটোগ্রাফি। হ্যাঁ, আমরা এখন পেপার ক্রোমাটোগ্রাফি সম্পর্কে পড়বো। পেপার ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে সেম, আমাদের হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি হলো বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফি। কারণ পাতলা কলম অধিক লেখে, এই দুইটা হচ্ছে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। আর বাকি যে দুইটা আছে সেই দুইটা হচ্ছে পেপার বা বন্টন বা বিভাজন শ্রেণী ক্রোমাটোগ্রাফি। ওকে, সেক্ষেত্রে দেখো স্থির মাধ্যম রূপে কি ইউজ করা হচ্ছে? স্থির মাধ্যম রূপে হচ্ছে ইউজ করা হচ্ছে আমাদের হোয়াটম্যান ফিল্টার, কাগজে শোষিত পানি, স্থির মাধ্যম রূপে। আর চলনশীল মাধ্যম রূপে ইউজ করা হচ্ছে আমাদের জৈব দ্রাবক, মানে তোমার অ্যালকোহল টাইপের। হ্যাঁ, এগুলা 2R। আচ্ছা, তারপরে যেটা পরীক্ষায় আসবে 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 সার্চের ফেভারিট, সেটা হচ্ছে এই সংকেতটা। দেখো আর এফ মানে উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, আর অতিক্রান্ত দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তো মনে রাখবা এইটার মান কোনোদিনও একের বেশি হবে না। সো পরীক্ষায় দেখবে একটা অবশ্যই কোশ্চেন আসবে এবং এটার মান দিবে, যে কোনটি মান, একটা অঙ্ক টঙ্ক দিয়ে বলবে এটার অ্যান্সার কি। তো অলওয়েজ এটা হচ্ছে একের থেকে কম হবে। দেখো পেপার ক্রোমাটোগ্রাফিতে আর এফ এর মান কোনটি যুক্তিযুক্ত? দেখো 1 হইতে পারবে না, 1.5 হইতে পারবে না, 2 হইতে পারবে না, অবশ্যই সেটা মান 1 থেকে কম হইতে হবে। আর 1 থেকে কম হচ্ছে 0.15, সুতরাং 0.15 হচ্ছে অ্যান্সার। সো আমাদের এটার বৈশিষ্ট্য লাগবে। হ্যাঁ, এটা 10 স্টার দাও, এটা বৈশিষ্ট্যটা 10 স্টার দাও। 1 নাম্বার, আর এফ হলো দূরত্বের অনুপাত, তার এর কোনো একক নেই। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এর কোনো একক নেই। 2 নম্বর বৈশিষ্ট্য, এর মান হচ্ছে 1 থেকে অলওয়েজ কি হবে বলতো? 1 থেকে ছোট হবে। 3 নাম্বার, এটার মাধ্যমে উপাদান শনাক্ত করা যায়। আর 4 নম্বর হচ্ছে দ্রাবকের প্রকৃতির উপর আরএফ এর মান নির্ভর করে, দ্রাবক পরিবর্তন করলে আরএফ এর মানের অনুপাত পরিবর্তন ঘটে। এই 4টা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই 4টা বৈশিষ্ট্য পড়বে 10 স্টার। সো এই 4টা পড়লে মোটামুটি আমাদের আজকের পড়াগুলো শেষ। আর এখানে ইউজ করছে কি কি কাজ লাগে, এগুলা রিডিং দিবা। সো এই 4টা বৈশিষ্ট্য হচ্ছে 10 স্টার। তার মানে আমাদের মেইন কথা হচ্ছে, মেইন কথা, আরএফ এর মান সর্বদা আরএফ এর মান সর্বদা 1 থেকে কি হবে? সর্বদা 1 থেকে ছোট হবে। ওকে, আচ্ছা, আর 1 মিনিট লাগবে। হ্যাঁ, আর 1 মিনিট লাগবে। এই যে এখানে দিয়ে দিচ্ছি, বুঝছো, যেগুলো জেনে রাখো। 10 স্টার, হ্যাঁ, 10 স্টার। এই যে স্থির মাধ্যম, চলনশীল মাধ্যম, অনুপাত, অনুপাত থাকলে কিন্তু একক থাকে না, এটা তো জানো সবাই। হ্যাঁ, আর আরেকটা বলা হচ্ছে রিটেনশন ফ্যাক্টর, 0 থেকে 1 এর মধ্যে হবে, মানে 1 থেকে হলে ছোট হবে, সমান না, 1 থেকে ছোট হবে। আচ্ছা, এখানে এগুলা পদার্থের গুণগত বিশ্লেষণের গুরুত্ব, রিডিং। ঠিক আছে, আচ্ছা, তারপর এখানে যে গুণগত বিশ্লেষণ, আর হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস আর মাত্রিক বিশ্লেষণ কি, হ্যাঁ, রিডিং দিবা। তাহলে রাসায়নিক বিশ্লেষণ কয় শ্রেণীতে বিভক্ত বলো তো? 2 শ্রেণীতে বিভক্ত, এটা হচ্ছে 2 স্টার। রাসায়নিক বিশ্লেষণ কয় শ্রেণীতে বিভক্ত? 2 শ্রেণীতে। এখানে অনেক কিছু দিচ্ছে, এগুলো সব রিডিং দিবা।
এর মধ্যে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে মানে দাগাই দেবো সেটা হচ্ছে কার্বাইড। কার্বাইড ইউজ করা হয়, হ্যাঁ। কাঁচা কাঁচা ফল পাকাই থেকে ইউজ করা হয় বলতো কার্বাইড, 1 স্টার। কাঁচা ফল পাকাই থেকে ইউজ করা হয় হচ্ছে কার্বাইড। আরেকটা হচ্ছে নলকূপের পানিতে আর্সেনিক শনাক্তকরণ ইউজ করা হয় হচ্ছে আর্সেনিক কিট, 2 স্টার। আর্সেনিক কিট ইউজ করা হচ্ছে নলকূপের আর্সেনিক শনাক্তকরণে, ঠিক আছে। তারপর হচ্ছে মলমূত্র রক্তে জীবাণুর উপস্থিতি শনাক্তকরণ, এই সে শনাক্তকরণে কি ইউজ করা হয় বলতো আমাদের গুণগত যে রসায়নটা সেটা ইউজ করা হয়, হ্যাঁ। এই যেমন গুণগত রসায়ন আর হচ্ছে মাত্রিক রসায়নের ভূমিকা আর কি দিচ্ছে এগুলো, হ্যাঁ। আচ্ছা, এই মাত্রিক বিশ্লেষণ গুণগত বিশ্লেষণের ভূমিকা দিচ্ছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে ইসিই টিপি, এটা মানে কি? এটা হচ্ছে তোমার কম্বাইন্ড ইফলুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান, ঠিক আছে। এটা এটা ইউজ করা হচ্ছে শিল্পক্ষেত্রে, ওকে। আচ্ছা, এটা এটা গুণগত রসায়নের একটা কাজ। সো আমাদের এইগুলো ছিল। আর সার সংক্ষেপ সবগুলা ফাইবার 5বার রিডিং দিবা। সার সংক্ষেপ আমি পড়ে দেখছি সবগুলো গুরুত্বপূর্ণ, ফাইবার 5বার রিডিং দিবা, হ্যাঁ। আমার কথা শুনো, ঠিক আছে। সবগুলাই 5বার রিডিং দিবা, যেগুলো আছে একদম সব, ঠিক আছে। সময় ক্লাস সব, হ্যাঁ, একদম ফুল 5বার রিডিং দিবা, বেশি নাই, হ্যাঁ। 1.5 পেজের মতো আছে, 5বার রিডিং, ঠিক আছে। 5বার রিডিং দিবা। আচ্ছা, সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, আমাকে লিখে জানাও অথবা কথা বলতে পারো, সমস্যা নাই। আজকের ক্লাসটা বুঝতে পারছো কিনা? এবং আমরা 7 দিন পর, ঈদের 7 দিন ছুটি থাকবে, 7 দিন পর আমরা পরীক্ষা নেবো এই অধ্যায়ের উপর 50 মিনিটের। আমাকে একটু জানাও তো বুঝতে পারছো কিনা। জি ভাইয়া, সাব্বির হোসেন লিখছে জি ভাইয়া। জি ভাই। ঠিক আছে, রিফাত বলছে জি ভাইয়া, ঠিক আছে। তোমাদের আজকে ক্লাসটা একটু বড় ছিল। আমরা শুরু করছিলাম 9:30, 10:30, 11:30, মোটামুটি 2 ঘন্টার মতো ক্লাস। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর সবাই একটু সতর্ক সাবধান থাকবা। আর সবাইকে হচ্ছে ঈদ মুবারক, হ্যাঁ। ঈদ ভালো, সবার ঈদ ভালো কাটুক, ঠিক আছে। আচ্ছা, আর সবাই একটু ঈদ, তোমাদের যেহেতু অ্যাডমিশন, সো তোমাদের একটু পড়াশোনা করবা। ঈদের দিনেও 30-40 মিনিট 1 ঘন্টা একটু পড়লা, সমস্যা কি? এখন তো করোনা, মানে বাইরে বের হওয়া যাবে না, সো সবাই একটু পড়াশোনা করো। আর আমি যেগুলো দেখাচ্ছি এগুলো বাইরে ইনশাল্লাহ পরীক্ষায় আসবে না। আর তোমরা হচ্ছে অন্য কোনো কোথাও পড়লে তোমরা হচ্ছে বইটা ওইভাবে দাগাও না, কারণ তোমরা যখন অ্যাডমিশনের 1 মাস আগে থাকবে তখন তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, যে তোমরা সব দাগাও, মনে হবে যে কি এত দাগাইছেন, কি 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 না কি করবো। আর যদি সব দাগাও তাও আমার গুলো স্টার দিয়ে রাখো, যে ভাই এগুলো বলছিল 10 স্টার 5 স্টার, এগুলো দিয়ে রাখো। কারণ এগুলো পরীক্ষা আলটিমেটলি আসবে, কারণ একটা অধ্যায় থেকে 2টা বা 3টা কোশ্চেন আসবে। সো 2টা কিন্তু আমার দাগানোর মধ্যে থেকে আসবে, একটাই এক্সট্রা ইনফরমেশন থেকে আসতে পারে, এরকম। আর কেমিস্ট্রি সাবজেক্টটা একটু কঠিন, কেমিস্ট্রির কোশ্চেন তোমরা ভালোভাবে কমন পাবা না। এবার আমার 21টা পড়ছে, মানে ওভাবে তাও মনে করো যে ভালোভাবে সবগুলো কমন পাওয়া যায় নাই। কেমিস্ট্রি কোশ্চেন কঠিন হয়, সো কেমিস্ট্রি একটু বেশি বড়, ঠিক আছে। আর কেমিস্ট্রি একটু বেশি বড়, যারা কেমিস্ট্রি মানে 25-এর মধ্যে 20 পাবা তারা মনে হয় র্যাঙ্ক করবা, এটা শিওর থাকো। যারা কেমিস্ট্রিতে 25-এর মধ্যে 20 পায় ওরা র্যাঙ্ক করে, 1 থেকে 50-এর মধ্যে থাকে কেমিস্ট্রিতে আর কি, হ্যাঁ। আর বায়োলজি সবাই এমনি মার্ক পায় ভালো। সাধারণ জ্ঞান তো তোমাদের আমি একটা শীট দেবো, শীটের ইনশাল্লাহ কোন পাই যাবা, ঠিক আছে। বা সাধারণ জ্ঞানে 2-একটা ক্লাস নিলে একটু আইডিয়া পাবা। ইংলিশে হচ্ছে তোমাদের আসলে যেগুলো তোমাদের মেমোরি পার্ট, মানে যেগুলো তোমাদের নিজেদের, যেমন শব্দ অর্থ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো তো আর আমার দায়িত্ব না, এগুলো তোমাদের নিজেদের দায়িত্বে। সো এগুলো তোমরা নিজে থেকে পড়বা, আমি জাস্ট মানে আইডিয়া, তোমাদের একটা গাইডলাইন দেবো যে কোনগুলো পড়বা। যেমন বিসিএস, মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন বা বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকগুলো পড়বা, ঠিক আছে। আর আমি পরীক্ষার 20 দিন আগে একটা সাজেশন দেবো ইংলিশের, সিনোনিম অ্যান্টোনিম 50টা বা 100টার মতো তোমাদের দেবো। ওইগুলোর মধ্যে আসলে 100 নাহলে নাই, মানে ঠিক আছে। আমি ওগুলো একটু দিয়ে দেবো পরীক্ষার 1 মাস আগে, ওগুলো পরীক্ষা 1 মাস আগে দেবো, বুঝছো। কারণ 1 মাস আগে বোঝা যায় কোশ্চেন প্যাটার্ন কেমনে হবে, হ্যাঁ। আর আমি সাধারণ জ্ঞান এমনি মোটামুটি সহজ আসে, সাধারণ জ্ঞান অনেক সহজ। আর ইংলিশ তোমাদের মধ্যে মেমোরি পার্টটা পড়ো, আর আমি ইংলিশ গ্রামারের উপর ক্লাস নেবো। তারপর হচ্ছে ফিজিক্স তো সহজ, দাগানো গুলো হলে হবে। বায়োলজি তো অনেক এমনি কমন পাবা। আর এই কেমিস্ট্রি একটু কঠিন, এই জন্য কেমিস্ট্রি বেশি বেশি পড়বা। আর কেমিস্ট্রির ইউনিভার্সিটির কোয়েন্টের যে কোশ্চেন ব্যাংক সেটা একটু দেখে রাখলাম, হ্যাঁ, তোমাদের উপকার হলো আর কি, ঠিক আছে। আজকে আমরা এই পর্যন্তই, সবাইকে ঈদ মুবারক, সবাই ভালো থাকো, ঠিক আছে, হ্যাঁ। কারো কিছু বলার থাকলে বলো, না ক্লাস বুঝতে পারছো না বা কোনো ভাই টপিক আমাদের ভাই আমাদের তো মানে ফুল সিলেবাস এক্সাম হবে। একটু জোরে বলো একটু। বলতেছি ভাই আমাদের তো ফুল সিলেবাস এক্সাম হওয়ার সম্ভাবনাই বেশি। হ্যাঁ, ফুল সিলেবাস এক্সামের সম্ভাবনা বেশি। মেডিকেল যারা হচ্ছে ওরা তো আগে আগে এক্সাম নেবে, তোমাদের ইউনিভার্সিটির এক্সাম হবে অনেক পরে। ইউনিভার্সিটি এক্সাম নিয়ে ভাইবো না, মেডিকেল এক্সাম দেওয়ার পরে ইউনিভার্সিটিতে তোমরা 6-7 মাস সময় পাবা। এই জন্য মেডিকেলের এক্সাম আগে আগে নিবে, বুঝছো। মেডিকেলের এক্সাম আগে আগে নিবে, মেডিকেলের জন্য ভালো করে প্রিপারেশন নাও। আর ফুল সিলেবাস নেবে, হ্যাঁ। আমরা হচ্ছে এটা মানে প্রি মেডিকেল জিনিসটা আমরা হয়তো আরো 1.5 মাসের মতো, 1.5 মাসের মধ্যে শেষ করে দেবো। তারপরে আমরা ইনশাল্লাহ ফুল বইয়ের উপর একটা কোর্স এরকম করতে পারি অথবা নাও করতে পারি, বুঝছো। তো আমার ইচ্ছা আছে করার, যেহেতু তোমাদের পড়েছি এতদিন। হ্যাঁ আমি আরো ফুল করলে ভালো হবে। ফুল সিলেবাসের জন্য করার প্ল্যান আছে আমার, হ্যাঁ। ফুল সিলেবাস আর 100টার মতো এক্সাম একটা প্ল্যান করছিলাম, দেখি এখন
কত দূর কি করা যায়। আচ্ছা, তোমাদের কারো কিছু বলার থাকলে বলো, বা জিজ্ঞাসা করার থাকলে বলো। কারো কিছু জিজ্ঞাসা করা আছে? আচ্ছা, তাহলে আমরা শেষ করলাম। হ্যাঁ, সবাই ভালো থাকো। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।